সকাল ৯টা। মেহেরের বেডরুম গুলশানে তালুকদার ভিলা। তোর সাহস কি করে হলো মেহের তালুকদারের বেডরুমে ঢোকার? বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা, গেট আউট। মেহেরের গগনবিদারী চিৎকারে পুরো দোতলা কেঁপে উঠল। মেহেরের পরনে শুধু একটা ধবধবে সাদা তোয়ালে পেঁচানো, ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে কার্পেটের ওপর। ম্যাম, আমি আসলে অন্তর কথা শেষ করার আগে মেহের ড্রেসিং টেবিলের উপরে রাখা দামি ক্রিস্টালের পারফিউমের বোতলটা সজোরে ছুঁড়ে মারল। চুপ, একদম চুপ থাক তুই। বোতলটা গিয়ে লাগলো অন্তরের কপালে। ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ হলো, আর সাথে সাথে অন্তরের বাম কপাল বেয়ে এক ফোঁটা গাঢ় লাল রক্ত গড়িয়ে পড়ল। তালুকদার বাড়ির চাকর হয়ে সাহস কি করে হলো? নক না করে আমার বেডরুমে ঢোকার স্পর্ধা তোকে কে দিল? জানোয়ার কোথাকার, তোর চোখ আমি গেলে দেব আজ। ভুল হয়ে গেছে ছোটো ম্যাম, বিশ্বাস করুন আমি খেয়াল করিনি। হাতে চায়ের কাপ ছিল আর দরজাটা সামান্য ফাঁক করা ছিল, তাই ভাবলাম। ভাবলি? তুই ভাবার কে? হ্যাঁ, তোর ভাবনা চিন্তা করার ওয়াকাত আছে? তোদের মতো ছোট লোকদের স্বভাবই এমন, সুযোগ পেলেই মেয়েদের দিকে নজর দিস। ছি ম্যাম, কী সব বলছেন এসব? আমি মাথা নিচু করে ঢুকেছিলাম। আবার মুখে মুখে তর্ক? আমার দিকে তাকিয়ে কথা বলছিস কোন সাহসে? হ্যাঁ, চোখ নামা বলছি, চোখ নামিয়ে কথা বল। মেহের দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ওয়ার্ড্রোব থেকে একটা রব টেনে গায়ে জড়িয়ে নিল। তারপর ঝড়ের বেগে অন্তরের সামনে এসে তার শার্টের কলার খামচে ধরল। তোর চোখ আমি উপড়ে ফেলবো। ছোট লোক ইতর, তোর বাপিও কি মানুষের ঘরে নক না করে ঢুকতো? নাকি বস্তিতে তোদের মা বোনদের ঘরে দরজা থাকে না, তাই বলে এই ম্যানার্সগুলো শিখিসনি কখনো? বাবার কথা আসতেই অন্তরের শান্ত চোখ দুটো মুহূর্তের জন্য জ্বলে উঠল। হাতের চায়ের কাপটা সে শক্ত করে চেপে ধরল। মনে হলো এখনই কাপটা গুঁড়ো হয়ে যাবে। হাতের শিরাগুলো দপদপ করে উঠল। ম্যাম, আমাকে যা বলার বলুন, আমার বাবাকে এর মধ্যে টানবেন না, উনি মৃত মানুষ। মৃত বলে কি মাপ পেয়ে যাবে? যেমন বাপ তেমন তার ছেলে। ভদ্রতা তো রক্তে থাকতে হয়। এই যে কপাল থেকে রক্ত পড়ছে, এটা তোর পাপের শাস্তি। এখন দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, বের হ আমার ঘর থেকে। চাটা রেখে যাচ্ছি। তোর হাতের চা আমি খাবো? তুই কি চাস আমি বিষ খাই? এই চা তুই তোর ওই মরা বাপকে গিয়ে খাওয়া, যা। মেহের হাত বাড়িয়ে অন্তরের হাত থেকে গরম চায়ের কাপটা ফেলে দিল। গরম চা ছিটিয়ে পড়ল অন্তরের পায়ে আর মেহেরের পায়ের পাতার কাছে। উফ, স্টপ ইট। আমার কার্পেটটা নষ্ট করে দিলি। এই দাগ যদি না উঠে তোর মাসের বেতন থেকে কাটবো। না, বেতন তো পাবি না, উল্টো তোকে পুলিশে দেব। আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি ম্যাম। হাত দিবি না, খবরদার আমার জিনিসে হাত দিবি না। তুই নিচতলায় যা। আর শোন, আজ দুপুরের মধ্যে লনের ঘাস যদি কাটা না হয়, তাহলে তোকে আর তোর ওই বুড়িমাকে আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক আছে ম্যাম, যাচ্ছি। অন্তর নিচে হয়ে ভাঙা কাপের টুকরোগুলো হাতে তুলে নিল। কপাল থেকে রক্ত গড়িয়ে চোখের পাতায় এসে জমেছে, কিন্তু সে মুছল না। শান্ত ধীর পায়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। অসভ্য কোথাকার, দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। মেহের রাগে ফুঁসতে ফুঁসতে টিস্যু দিয়ে পায়ের কাছে পড়া চায়ের ফোঁটা মুছতে লাগলো। এই হলো আমাদের আজকের গল্পের নায়ক অন্তর, যিনি বর্তমান এই তালুকদার বাড়িতে চাকরের বেশে আছে। তবে তার আলাদা আরেকটা পরিচয় আছে, যেটা গল্পের সাথে থাকলে বুঝবেন। এবং নায়িকা মেহেরের কথা আর নাই বললাম, আপনারা তো দেখলেনই কেমন অহংকারী। আর অন্তর কেন এই বাড়িতে, তার বড় একটি কারণ আছে, তার ধীরে ধীরে উন্মোচন হবে। এবার গল্পে ফিরি। দুপুর 12:30। তালুকদার বাড়ির বিশাল লোন। দুপুরের কড়া রোদে মাটি ফেটে চৌচির হওয়ার অবস্থা। মেহের বারান্দার ছায়ায় বেতের চেয়ারে বসে আয়েশ করে তরমুজের জুস খাচ্ছে, চোখে দামি গুচি ব্র্যান্ডেড সানগ্লাস। এই, ওই কোনার ঘাসগুলো বড় কেন? তোর চোখে কি ছানি পড়েছে? লোনের মাঝখানে অন্তর একটা পুরনো কাস্ত দিয়ে ঘাস কাটছে। তার নীল রঙের শার্টটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে।
কপালের কাটা দাগটা রোদে শুকিয়ে কালচে হয়ে গেছে। ম্যাম, ওদিকের মেশিনটা নষ্ট, হাত দিয়ে কাটতে সময় লাগছে। এক্সকিউজ দিবি না। হাত কি চলে না, নাকি শরীরে শক্তি নেই? সকালবেলা তো খুব তেজ দেখাচ্ছিলে, কাজের সময় তো খুব মরদ দেখাস, এখন জিভ বেরিয়ে যাচ্ছে কেন? চেষ্টা করছি ম্যাম, হয়ে যাবে। অন্তর হাতের উল্টো পিঠ দিয়ে কপাল মুছল। প্রচণ্ড গরমে তার ফর্সা ত্বক পুড়ে তামাটে হয়ে যাচ্ছে। সে একবার মেহেরের হাতের ঠান্ডা জুসের গ্লাসটার দিকে তাকালো। কি দেখছিস, জুস খাবি? তোদের মতো লোকদের জন্য মাটির কলসিতে পানি রাখা আছে, টিউবওয়েলের পাড়ে, ওখানে গিয়ে খা। আমার গ্লাসের দিকে নজর দিবি না। এমন সময় গেট দিয়ে একটা লাল রঙের প্রাইভেট কার ঢুকলো। গাড়ি থেকে নামলো রিয়া। রিয়া মেহেরের আপন খালাতো বোন, থাকে ধানমন্ডিতে। বেশ ফ্যাশনেবল এবং চঞ্চল। হে মেহু, হোয়াটসঅ্যাপ বেব? ওফ, যা গরম পড়েছে না, আজ মনে হচ্ছে মেকআপ গলে পড়ে যাবে। আইডিয়া বস, গরম তো লাগবে, গ্লোবাল ওয়ার্মিং বলে কথা। তুই এত দুপুরে এলি যে? আর বলিস না, নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু কালেকশন দেখতে। ফেরার পথে ভাবলাম তোর এখানে লাঞ্চ করে যাই। ও মা, এটা কি রে? রিয়া সানগ্লাসটা একটু নামিয়ে লোনের দিকে তাকালো, যেখানে অন্তর ঘরমাক্ত শরীরে কাজ করছে। ও ও আমাদের নতুন কাজের লোক, নাম অন্তর। কেন? ওয়াও, সিরিয়াসলি মেহের, তোদের কাজের লোক এত হ্যান্ডসাম? ওর হাইট দেখেছিস? আর শোল্ডার, জাস্ট হিরোদের মতো লাগছে খাম্মাকা শরীরে। রিয়া প্লিজ, তোর রুচি এত নিচু কবে থেকে হলো? একটা থার্ড ক্লাস সার্ভেন্ট, তার আবার লুকস। ও বস্তিতে থাকে, বস্তির গন্ধ পাস না? তুই বেশি করছিস। গন্ধ কই? দূর থেকে তো বেশ মাস্কুলারই লাগছে এই ছেলেকে। এই শোনো। অন্তর ডাক শুনে উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে বারান্দার কাছে এগিয়ে এলো। জি ম্যাম, ডাকছিলেন? তোমার নাম কি বললে? অন্তর? বাহ, নামটা তো রোম্যান্টিক। কতদিন ধরে কাজ করছো এখানে? জি ম্যাম, গত 3 মাস ধরে। ও, তা এত রোদে কাজ করছো, কষ্ট হচ্ছে না? আমি কি মেহেরকে বলে তোমাকে ফ্যান ছেড়ে ভেতরে কাজ দেব? রিয়া চুপ করবি? ওকে আমি শাস্তি দিয়েছি, ও আজ রোদের মধ্যে কাজ করবে। আর তুই ওর সাথে এত ফ্রি হচ্ছিস কেন? ম্যাম, আমার কাজ বাকি আছে, আমি যাব। যাও যাও, কাজ করো, পরে কথা হবে। রিয়া অন্তরের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেহের বিরক্ত হয়ে জুসের গ্লাসটা টেবিলে শব্দ করে রাখলো। তোর ওই চিপ মেন্টালিটি আমার সহ্য হয় না রিয়া। তুই একটা চাকরের বডি দেখে এমন করছিস, ছি। আরে চিল কর, ভালো জিনিস দেখলে প্রশংসা করতেই হয়। তোর তো কপাল ভালো, এমন বডিগার্ড টাইপের কাজের লোক পেয়েছিস। আমার বাসায় তো সব বুড়ো দারোয়ান। তোর ভালো লাগলে তুই নিয়ে যা, আপদ বিদয় হোক। এদিকে অন্তর মনে মনে ভাবে, মেহের তালুকদার, আমার শরীর বা গাম নিয়ে তোমার কাজিন যাই বলুক, আমার ফোকাস শুধু তোমার বাবার ওই সিগনেচারটার দিকে। অপেক্ষা করো। এরপর বিকেল পর্যন্ত অন্তর আরও বিভিন্ন কাজ সারে। অন্যদিকে মেহের রিয়ার সাথে লাঞ্চ করে দুজনেই বাইরে গিয়েছিল। ফিরতে ফিরতে রাত 9টা বেজে যায়। তালুকদার ভিলার ডাইনিং রুম, বিশাল ডাইনিং টেবিলে পিনপত নীরবতা। মেহেরের বাবা আফজাল তালুকদার মাথা নিচু করে খাচ্ছেন। তার বয়স 60-এর কোঠায়, চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। পাশেই বসে আছে তার ছেলে সাইদ। সাইদের চোখ লাল, নেশার ঘরে ঢুলছে। উফ, কি জঘন্য রান্না! এটা কি মানুষ খায়? আস্তে কথা বল সাইদ, খাবার নিয়ে এমন করিস না। চুপ করো তুমি বুড়ো, সারাদিন শুধু জ্ঞান দিবে। টাকা তো রোজগার করতে পারো না, আবার বড় বড় কথা। অন্তর জগ হাতে দাঁড়িয়েছিল গ্লাসে পানি ঢালার জন্য। মেহের উল্টো দিকে বসে চুপচাপ খাচ্ছিল। এই অন্তর, এদিকে আয়। জি ভাইজান। আজকের মাংসে লবণ বেশি কেন? তুই রেঁধেছিস? আমাকে প্রেশার বাড়িয়ে মারার প্ল্যান করছিস তোরা সবাই? না ভাইজান, রান্না তো বড় মা করছেন, আমি তো শুধু। তর্ক করিস, বেয়াদব কোথাকার! সাইদ রাগে ভাতের প্লেটটা সজোরে ছুঁড়ে মারল। প্লেটের ঝোল আর ভাত ছিটকে গিয়ে লাগলো অন্তরের সাদা পাঞ্জাবিতে। একটা হাড় গিয়ে লাগলো তার বুকে। ভাইয়া
কি করছো কি? খাবার নষ্ট করছো কেন? তুই চুপ থাক। সব দোষ এই ছোট লোকগুলোর। এদের লাই দিয়ে মাথায় তুলেছিস তোরা। সাইড টলতে টলতে উঠে গিয়ে অন্তরের পেটে সজোরে এক লাথি মারল। অন্তর অপ্রস্তুত ছিল। সে টাল সামলাতে না পেরে ডাইনিং টেবিল খামচে ধরল। সাইদ, থাম। ও তো কিছু করেনি। বাবা, তুমি একদম কথা বলবে না। এই বাড়ির মালিক আমি হব কদিন পর, তখন দেখব কে কাকে রাখে। অন্তরের জল শক্ত হয়ে গেল। তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে। সে জানে একটা পাঞ্চ করলে সাইডের জল ভেঙে আলাদা হয়ে যাবে। সে মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট। কিন্তু সে মেঝের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করলো। ভুল হয়ে গেছে ভাইজান, আমি এখনই সব পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার তো করবি। আর শোন, আজ রাতে তুই খাবি না, এটাই তোর শাস্তি। যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হ। ভাইয়া, তুমি সিনক্রেট করো না তো। হতো রাধেনি, তাহলে ওকে মারছো কেন? তোমার মাথা কি ঠিক আছে? নেশা করে করে তোমার মাথা পুরোটাই গেছে। আমার মাথা ঠিকই আছে, তোর মাথা ঠিক নেই। চাকরের জন্য দরদ উতলে পড়ছে না? খা তুই, গিলতে থাক। সাইদ গালি দিতে দিতে ঘর থেকে বেরিয়ে গেল। মেহের টিস্যু দিয়ে মুখ মুছল। তার খাওয়ার রুচি চলে গেছে। সে আর চোখে দেখল অন্তর নিচু হয়ে মেঝে থেকে ভাতগুলো তুলছে। অন্তরের পাঞ্জাবিতে তেলের দাগ। বাবা, ভাইয়ার এই ড্রাগস নেওয়াটা এইবার বন্ধ করাও। দিন দিন জানোয়ার হয়ে যাচ্ছে। আমি আর কি করবো মা? আমার কি শোনার কেউ আছে? ড্যানারটায় ডুবে আছি, তার উপর ছেলের এই অবস্থা। অন্তর ভাঙা প্লেটগুলো নিয়ে কিচেনের দিকে যাচ্ছিল। হঠাৎ তার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। সে দ্রুত পকেটে হাত দিয়ে ফোনটা সাইলেন্ট করলো। স্ক্রিনে জলজল করছে নাম সুইস ব্যাংক ম্যানেজার। কিরে, কার ফোন? এত রাতে তোর আবার ফোন আসে কোথা থেকে? প্রেম করিস নাকি? না ম্যাম, রং নাম্বার। সাবধান, এই বাড়িতে কোনো মেয়ে ঘটিত ঝামেলা যেন না দেখি। যা কাজ কর গিয়ে। জি ম্যাম। অন্তর কিচেনে ঢুকে গেল। আফজাল সাহেব দীর্ঘশ্বাস ফেলে পানি খেলেন। তিনি জানেন না তার সামনে দিয়ে যে ছেলেটা মাত্রই অপমানিত হয়ে গেল, তার এক ইশারায় এই পুরো বাড়ি কেনা সম্ভব। রাত 2টা। তালুকদার ভিলার ছাদ। পানির ট্যাঙ্কের আড়ালে দাঁড়িয়ে অন্তর ফোনে কথা বলছে। চারদিক নিস্তব্ধ। দূরে কোথাও একটা কুকুর ডাকছে। আকাশের চাঁদটা মেঘের আড়ালে। অন্তর্ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার হাতে এখন আর ঝাড়ু বা চায়ের কাপ নেই। আছে কোটি টাকা দামের কাস্টম মেড স্যাটেলাইট ফোন। Listen carefully, Mr. David. I want to the mortgage paper of Talukdar Group by tomorrow noon. Sir, are you sure? The company is almost bankrupt. Their liabilities are huge. It's a bad investment. I don't ask for financial advice, David. I gave an order by the David using Shadow Investment Ltd. My name shouldn't appear anywhere on the paperwork. Is that clear? Crystal clear, sir. But the price they are asking is ridiculous. Money is not an issue. Pay them double if needed. But I want the ownership of this house and the factory. Sir, one more thing. Mr. Afzal Talukdar is trying to sell the factory land to a local mafia named Sultan. অন্তর পকেট থেকে একটা দামি সিগার বের করলো। লাইটার জ্বেলে তাতে অগ্নি সংযোগ করলো। সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকে উপরের দিকে উঠছে। এই মুহূর্তে অন্তরের বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি বদলে গেছে। তার দাঁড়ানোর ভঙ্গি, কথা বলার টোন, সবকিছুতে এক অদৃশ্য ক্ষমতার দাপট। Sultan, that petty criminal. Block the deal. Use our political contacts. If Sultan tries to intervene, break his legs financially. Of course. Understood, Mr. Chowdhury. Anything else? No, good night. অন্তর ফোনটা কেটে পকেটে রাখলো। সে আকাশের দিকে তাকিয়ে একগাল ধোঁয়া ছাড়লো। নিচে তখনও মেহেরের ঘরের আলো জ্বলছে। মেহের, আজ আমাকে দিয়ে ঘাস কাটিয়েছ, আমার গায়ে চা ফেলেছ। সমস্যা নেই, আমি সব সইব। কারণ আমি চাই যেদিন তুমি জানবে আমি কে, সেদিন যেন তোমার এই অহংকারটা নিজের কাছেই সবচেয়ে বড় বোঝা মনে হয়। খেলা তো সবে শুরু হলো, ছোট ম্যাম। ছাদের অন্ধকারে দাঁড়িয়ে থাকা
অন্তর চৌধুরীকে তখন চেনার উপায় নেই। সে এখন আর তালুকদার বাড়ির চাকর নয়, সে এক শিকারী বাঘ যে ধৈর্য ধরে অপেক্ষা করছে চূড়ান্ত মুহূর্তের জন্য। পরদিন দুপুর 1:30। তালুকদার ভিলার পেছনের বড় পুকুর ঘাট। আগের রাতের গোপন ফোন আলাপের পর সকালটা বেশ স্বাভাবিকভাবে কেটেছে। অন্তর ভোরবেলায় উঠে পুরো বাগান পরিষ্কার করেছে, গাড়ির ধোয়া মোছা শেষ করেছে। মেহের সারাদিন নিজের ঘরেই ছিল। অন্তরের সাথে তার দেখা হয়নি। দুপুরের কড়া রোদ এখন কিছুটা পশ্চিমে হেলেছে। ভিলার পেছনে বিশাল এক দিঘি সমান পুকুর, যার শান বাঁধানো ঘাটটা বেশ পুরনো আমলের। চারপাশ গাছগাছালিতে ঘেরা, বেশ নিরিবিলি। উফ, এই বাড়িতে থাকলে দম বন্ধ হয়ে আসে, একটু শান্তিও কোথাও নেই। মেহের খাটের সিঁড়িতে বসে আনমনে পা দিয়ে পানি নাড়ছে। তার পরনে হালকা আকাশি রঙের সুতি শাড়ি। দুপুরের নির্জনতায় পুকুরের পানিতে ছোট ছোট ঢেউ খেলছে। অন্তর একটু দূর থেকে বলে, ম্যাম সরে বসুন, গাঠের ওই কোনাটায় শেওলা জমেছে, স্লিপ করতে পারে। অন্তর পুকুর পাড়ের বড় আম গাছটার নিচে লাকড়ি ছিল। কুড়ালের ঠাস ঠাস শব্দে ফাঁকে সে মেহেরকে সাবধান করলো। তুই আমাকে জ্ঞান দিবি না, নিজের কাজ কর। আমি কি বাচ্চা যে পড়ে যাব? সাবধানের মার নেই ম্যাম, তাই বললাম। তোর কথা শুনতে চাই না, বিরক্ত করিস না তো। মেহের রাগে একটু নড়ে চড়ে বসতে গেল, কিন্তু বিধিবাম শ্যাওলা জামা পিচ্ছিল সিঁড়িতে তার পায়ের পাতা পিছলে গেল। ভারসাম্য হারিয়ে সে সোজা গড়িয়ে পড়ল গভীর পানিতে। বাঁচাও, বাঁচাও, ও মাগো। মেহের সাঁতার জানে না। পানিতে পড়ার সাথে সাথে সে হাবুডুবু খেতে লাগলো। পানি তার নাকে মুখে ঢুকে যাচ্ছে। সে বাঁচার জন্য হাত পা ছুটছে, কিন্তু কোনো কুল পাচ্ছে না। ম্যাম, হাতে থাকা কুড়ালটা ছুঁড়ে ফেলে অন্তর দৌড়ে এসে এক লাফে পানিতে ঝাঁপ দিল। পানির নিচে মেহের তখন তলিয়ে যাচ্ছে। অন্তর দ্রুত সাঁতরে তার কাছে পৌঁছালো। জলের গভীরে মেহেরের চুলগুলো এলোমেলো হয়ে তার মুখ ঢেকে দিয়েছে। ভয় পাবেন না, আমি আসছি। পানির নিচেই অন্তর মেহেরের কোমর শক্ত করে জড়িয়ে ধরল। মেহের প্রাণীর ভয়ে অন্তরকে চাপটে ধরল। তার নখগুলো অন্তরের কাঁধে গেঁথে গেল। পানির নিচে দুজনের শরীর একদম মিশে গেল। এক অদ্ভুত নির্জনতায় মেহের অনুভব করলো এক শক্ত পুরুষের আশ্রয়। দম নিন, আমরা উপরে উঠছি। এক ঝাপটায় অন্তর মেহেরকে কোলে করে পানির উপরে ভেসে উঠল এবং সাঁতরে ঘাটে নিয়ে এলো। মেহেরকে সিঁড়িতে বসিয়ে দিতেই সে কাশতে শুরু করলো। আমি আমি মরে যাচ্ছিলাম। শান্ত হন, আপনি ঠিক আছেন? মেহেরের পাতলা সুতির শাড়িটা ভিজে শরীরের সাথে একেবারে লেপ্টে আছে। তার শরীরের প্রতিটা ভাঁজ, প্রতিটা রেখা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। বুকের উপর থেকে ওড়নাটা সরে গিয়ে পানিতে ভাসছে। মেহের শীতে আর ভয় কাঁপছে। ছি ম্যাম, আপনার ওড়না। অন্তর দ্রুত নিজের গলার গামছাটা খুলে মেহেরের বুকে জড়িয়ে দিল। মেহেরের চোখ তখনও বড় বড়। সে কাঁপতে কাঁপতে অন্তরের দিকে তাকালো। অন্তরের পরনে থাকা সাদা গেঞ্জিটাও ভিজে স্বচ্ছ হয়ে গেছে। তার ভেজা গেঞ্জির নিচে সুঠম সিক্স প্যাক অ্যাপস আর বুকের চওড়া পেশিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তুই তুই ওদিকে তাকাবেন না ম্যাম, উঠে দাঁড়ান। মেহের আজ চিৎকার করলো না। সে অন্তরের চোখের দিকে তাকালো। সেই চোখে কামনা নেই, আছে এক তীব্র সুরক্ষা আর গাম্ভীর্য। মেহেরের মনে হলো এই ছেলেটা সাধারণ কোনো চাকর হতে পারে না। তার বুকের ভেতরটা ধক করে উঠল। ভয় নাকি অন্য কোনো অনুভূতিতে সে বুঝতে পারল না। ঘরে যান ছোট ম্যাম, কেউ দেখে ফেললে আপনার বদনাম হবে। ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকবেন না। আমার খুব শীত করছে অন্তর। যান ম্যাম, দৌড়ে যান, তাহলে গরম লাগবে। অন্তর গামছাটা মেহেরের গায়ে জড়িয়ে দেয়। পা নড়ছে না। চেষ্টা করুন। পড়ে যাব। ধরবো আমি? কেন বাঁচালি তখন? না হলে পুকুরে পড়ে মারা যেতেন। তাতে তোর কি? মালিক আপনি। শুধু মালিক? তার চেয়েও বেশি। মানে? বোঝার সময় নেই। তুই কে? সামান্য চাকর। মিথ্যে কথা। ওটাই সত্যি। টাকা আমার দিকে। নিষেধ আছে। কার নিষেধ? আমার বিবেকের। চোখ তোল। পুড়ে যাবেন।
পড়তে চাই। আমি চাই না। এত তেজ? তেজ না ভয়। কিসের ভয়? মায়া বেড়ে যাওয়ার। কিসের মায়া? জান এবার। ছাড় আমাকে। দৌড়ে তো নেই। মনটা ধরেছিস? ভুল হচ্ছে। ভুল না। বৃষ্টি নামবে। নামুক। ঝড় আসবে। আসুক। জেদ করবেন না। তুই পাষাণ। পাথরই ভালো। মেহের আর কোনো কথা বলতে পারল না। অন্তরের শেষ কথাটা তার বুকে তীরের মতো বিঁধল। সে ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা দিল, কিন্তু যাওয়ার সময় একবার পিছু ফিরল। অন্তর তখনও পানিতে দাঁড়িয়ে, তার দৃষ্টি মাটির দিকে। মেহেরের গাল দুটো গরম হয়ে উঠল। লজ্জায় নাকি অভিমানে সে জানে না। বিকেল 5টায় তালুকদার ভিলার ড্রয়িং রুম। দুপুরের ঘটনার পর মেহের দ্রুত গোসল করে নিজের ঘরেই ছিল। সে কিছুতেই অন্তরে সেই ভেজা শরীরের দৃশ্যটা মাথা থেকে নামাতে পারছে না। বিকেলে তার কাজিন রিয়া ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে আর ফোনে উচ্চস্বরে কথা বলছে। মেহের পাশের সোফায় বসে একটা ফ্যাশন ম্যাগাজিন উল্টাচ্ছে, কিন্তু তার মন সেখানে নেই। রিয়া ফোনে কথা বলছে। আরে জানিস না প্রিয়া, মেহেদের বাসায় নতুন চাকরটা যা হট না। উফ, আজ দুপুরে দেখলাম পুকুর থেকে ভেজা অবস্থায় উঠলো, তারপরে জাস্ট ওয়াও, ওর মাসেলগুলো দেখে না আমার তো ইচ্ছে করছিল। রিয়ার কথা শুনে মেহেরের পাতা উল্টানো হাতটা থেমে গেল। তার ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠল। বুকের ভেতর এক অদ্ভুত জ্বালাপোড়া শুরু হলো। সত্যি বলছি রে, হিরোদের মতো বডি। ভাবছি মেহেরকে বলে ওকে আমার ড্রাইভার হিসেবে নিয়ে নেব, একটু নজর করা যাবে। কি বলিস? রিয়া, ফোন রাখ। মেহের হাতের ম্যাগাজিনটা দরাম করে টি টেবিলের উপর ছুঁড়ে মারল। রিয়া চমকে গিয়ে ফোনের লাইন কেটে দিল। কি হলো তোর? এভাবে চিৎকার করছিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? তুই কি একটা থার্ড ক্লাস মেয়ে রে রিয়া? বাড়ির কাজের লোকের দিকে নজর দিতে তোর লজ্জা করে না? তোর ফ্যামিলির স্ট্যাটাস কি নর্দমায় নেমে গেছে? হোয়াট? তুই এত হাইপার হচ্ছিস কেন? আমি তো জাস্ট মজাই করছিলাম। আচ্ছা, এটা তো আসলেই হ্যান্ডসাম। তুই কি অন্ধ নাকি? দেখিস না? হ্যান্ডসাম হোক আর যাই হোক, ও একটা চাকর, সার্ভেন্ট। আর তুই আমাদের ড্রয়িং রুমে বসে আমারই কাজের লোকের ব্যাপারে এইসব নোংরা কথা বলিস? কোন সাহসে? নোংরা কথায় কথাই বললাম। ছেলেদের বডি ভালো হলে মেয়েরা একটু একটু কথা বলে। এটা এত জেলাস হচ্ছিস কেন বলতো? আমি আমি জেলাস হবো একটা চাকরকে নিয়ে? তোর মাথা খারাপ? তাহলে তো রিয়াক্ট করছিস কেন? তোর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে আমি তোর বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলছি। ব্যাপারটা কি বলতো? তলে তলে টান আছে নাকি? শাট আপ রিয়া, একদম চুপ কর। আরেকটা ফালতু কথা বললে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব। ওরে বাবা, মেহের তালুকদারের রাগ দেখে কে? আচ্ছা বাবা, সরি, আর বলবো না। তবে মিলিয়ে নিস, ওই ছেলের মধ্যে কিছু তো একটা আছে, চমকের মতো টানে। রিয়া বাঁকা হেসে কফিতে চুমুক দিল। মেহের রাগে ফুঁসতে ফুঁসতে উঠে জানালার কাছে গেল। সে বাইরে তাকালো। বাগানে অন্তর পাইপ দিয়ে গাছে পানি দিচ্ছে। মেহেরের মনে হলো রিয়ার চোখ দিয়ে কেউ অন্তরকে দেখুক। এটা সে সহ্য করতে পারছে না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর তার জানা নেই। এভাবেই সন্ধ্যায় বিকেলের ঝগড়ার রেশ কাটতে না কাটতেই সন্ধ্যায় হঠাৎ লোডশেডিং হলো। জেনারেটরের তেলে সমস্যা থাকায় সেটাও স্টার্ট নিল না। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে। মেহের মোমবাতি খোঁজার জন্য নিচতলার স্টোর রুমে ঢুকলো। বাইরে তখন হালকা ঝড়ো বাতাস বইছে। ধুর, মোমবাতির প্যাকেটটা কোথায় রাখলাম? রহিমা খালা, কিছুই তো দেখা যায় না। মেহের অন্ধকারে হাতড়ে হাতড়ে সেলফের দিকে এগোচ্ছিল। হঠাৎ বাতাসের ঝাপটায় স্টোর রুমের ভারী কাঠের দরজাটা দরম করে বন্ধ হয়ে গেল। পুরনো আমলের ছিটকিনি বাইরে থেকে অটোমেটিক লক হয়ে গেল। এই কে? দরজা বন্ধ হলো কেন? কেউ আছিস? মেহের দরজার দিকে ঘুরতেই অন্ধকারের মধ্যে শক্ত কারোর সাথে ধাক্কা খেল। ভয়ে তার গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসার আগেই একটা বড় হাত তার মুখ চেপে ধরল। চুপ করুন ম্যাম, আমি অন্তর। মেহের হাত সরিয়ে নিয়ে বড় বড় শ্বাস নিল। অন্ধকারের মধ্যেও সে অন্তরের গায়ের গন্ধ পেল, মাটি আর ঘামের এক বুনো গন্ধ, যা তাকে মাতাল করে দিচ্ছে। তুই তুই এখানে কি করছিস?
আমাকে ভয় পেয়ে দিয়েছিলি? আমি পুরনো আসবাবপত্রগুলো পরিষ্কার করছিলাম, হঠাৎ কারেন্ট চলে এলো। দরজা খোল, এক্ষুনি খোল। চেষ্টা করছি ম্যাম, বাইরে থেকে লক হয়ে গেছে, জং ধরা ছিটকিনি, ভেতর থেকে খোলার উপায় নেই। কেউ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কি? আমি এই অন্ধকারে থাকবো, তাও তোর সাথে? ইম্পসিবল। তুই দরজা ভাঙ। দরজা ভাঙলে শব্দ হবে, সবাই ভাববে ভেতরে আমরা অন্য কিছু করছিলাম। আপনারই বদনাম হবে ছোট ম্যাডাম। মেহের চুপ হয়ে গেল। রুমটা খুব ছোট আর বাতাসের চলাচলের ব্যবস্থা নেই। প্রচণ্ড গরমে মেহের ঘামতে শুরু করলো। অন্ধকারে তারা দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, এত কাছে যে অন্তরের বুকের ওঠানামা মেহের টের পাচ্ছে। একটু সরে দাঁড়া না, আমার গরম লাগছে। জায়গা নেই ম্যাম, পেছনে আলমারি, সামনে আপনি। মেহের অন্ধকারে টাল সামলাতে না পেরে অন্তরের বুকের উপর হাত রাখলো। পাতলা শার্টের নিচে দিয়ে অন্তরের শক্ত বুকের পেশি মেহেরের হাতের তালুতে লাগলো। এক অদ্ভুত শিহরণ খেলে গেল মেহেরের মেরুদণ্ড দিয়ে। এক নিষিদ্ধ উত্তেজনা ভর করলো সেই বদ্ধ ঘরে। তোর তোর বুকটা এত শক্ত কেন? কথাটা বলেই মেহের জিভ কাটল। সে কি বলছে এসব? কিন্তু সে হাত সরাতে পারল না। এক অদৃশ্য চুম্বক তাকে আটকে রেখেছে। পাথর বাংলা শরীর পাথর হয়ে যায় ম্যাম, কিন্তু মনটা এখন নরম। তুই তুই এত ঘামছিস কেন অন্তর? অন্তর মেহেরের কানের কাছে মুখটা নিয়ে এলো। তার গরম নিঃশ্বাস মেহেরের ঘাড়ে আছড়ে পড়ল। মেহেরের শরীর অবশ হয়ে আসছে। গরম শুধু আবহাওয়া না ছোট ম্যাম, আগুনটা অন্য কোথাও জ্বলছে। মানে বোঝার বয়স আপনার হয়নি। আপনি শুধু হুকুম করতে জানেন, অনুভব করতে জানেন না। মেহেরের মনে হলো অন্তর তাকে চুমু খাবে। সে চোখ বন্ধ করে ফেলল। তাদের ঠোঁটের দূরত্ব মাত্র 1 ইঞ্চি। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে দারোয়ান লকের শব্দ করল। কে কে ভিতরে? মেহের ছিটকে সরে গেল। অন্তর দ্রুত স্বাভাবিক হয়ে দাঁড়ালো। দরজা খুলতেই দারোয়ান হারিকেন হাতে অবাক হয়ে তাকালো। ছোট আম্মা আপনি? আর অন্তর? আমি আমি মোমবাতি নিতে এসেছিলাম, ও কাজ করছিল, দরজা আটকে গিয়েছিল। যা, হারিকেনটা দিয়ে যা। মেহেরের পর নিজের ঘরে চলে যায়। অন্তর অন্ধকারে দাঁড়িয়ে রইল। তার মুখে এক রহস্যময় হাসি। সে জানে বরফ গলতে শুরু করেছে। এদিকে তালুকদার ভিলার রিয়ার গেস্ট রুমে রিয়া তার ঘরের দরজা ভেতর থেকে লক করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। তার হাতে ফোন। সে আর সেই চটপটে ভঙ্গিতে নেই। তার চোখে মুখে এখন গভীর গাম্ভীর্য। সে একটা নাম্বারে কল দিল। রিং হওয়ার সাথে সাথেই ওপাশ থেকে কল রিসিভ হলো। লাইন ক্লিয়ার, কথা বলা যাবে? বলো, আপডেট কি? আগুন জ্বলছে কার বুকে? তোমার মহারানীর। হিংসায় ফেটে পড়ছে মেয়েটা। আমার উপরে যা খেপেছে না, মনে হলো পারলে কাঁচাই খেয়ে ফেলবে। গুড। বরফ গলানোর জন্য আগুনের দরকার ছিল। হাড়গুড় ভাঙার আগে এগো ভাঙা জরুরি। তুমিও কিন্তু কম না বস। আমার দিকে দুপুরে ওভাবে তাকিয়েছিলে কেন? মেহেরের ফেস দেখেছিলে তখন? লিটারালি লাল হয়ে গিয়েছিল। ওটাই তো চেয়েছিলাম, ওর মধ্যে অধিকার বোধ জন্মানোর দরকার। ও ভাবুক আমি সহজলভ্য, আবার এটাও ভাবুক আমি ধরাছোঁয়ার বাইরে। খুব রিস্কি গেম খেয়েছো অন্তর ভাই। এটা যদি সত্যি সত্যি তোমাকে শত্রু ভাবতে শুরু করে? ভাবুক, শত্রু যত কাছে থাকবে ফোকাস তত আমার উপর থাকবে। আচ্ছা, সুলতানের খবর কি? ও তো পাগলা কুকুর হয়ে গেছে, আজ রাতে অ্যাটাক করতে পারে। জানি, ওয়েলকাম করার জন্য আমি রেডি। সাবধানে থেকো, ওরা কিন্তু অস্ত্র নিয়ে আসবে। ওরা আসবে লোহা লক্ষ্যর নিয়ে, আর আমার কাছে আছে বারুদ। ওরা জানে না ওরা কার সম্পত্তিতে হাত বাড়ানোর চেষ্টা করছে। তালুকদার ভিলা? না, আমার এম্পায়ার। এই বাড়ির দলিল এখনো আমার পকেটে আসেনি রে। সাইদ বা সুলতান কারো বাবার ক্ষমতা নেই এখান থেকে একটা ইট কষানোর। আর মেহের, মেহের কি? ও আমার প্রজেক্ট না, ও আমার জেদ। আর অন্তর চৌধুরী নিজের জেদ ছাড়ে না। কবে রিভিল করবে নিজেকে? এখনই না, সাপটাকে আগে গর্ত থেকে বের হতে দাও। সাইদকে হাত নাতে ধরতে হবে। তুমি শুধু নজর রাখো। পেমেন্ট কিন্তু ডাবল লাগবে বস। কাজিনের সাথে বিট্রে করছি। তোর কাজিনের ভালো করার জন্যই করছিস। চেক রেডি আছে, রাখলাম। রিয়া ফোনটা কেটে মুচকি হাসল। দর্শক,
আপনারা এতক্ষণ যা ভাবছিলেন সব ভুল। রিয়া ভিলেন নয়, সে এই নাটকেরই এক কুশলী অভিনেত্রী আর পরিচালক স্বয়ং অন্তর। এই ঘটনার পর মেহের আর নিচে নামেনি। সে সারা রাত ছটফট করেছে। বারবার অন্তরের ওই কথাগুলো তার কানে বাজছে। রাত এখন গভীর, 3টা বাজে। ভিলার সবাই ঘুমে, শুধু একজন জেগে আছে, অন্তর। এই বাড়িতে নাকি অনেক ক্যাশ আছে আর সব লুটে নেব। কালো পোশাক পরা, মুখে কালো কাপড় বাঁধা দুজন লোক সীমানা প্রাচীর টপকে বাগানে নামলো। তাদের হাতে চকচকে ধারালো চাইনিজ কুড়াল। তারা পা টিপে টিপে পেছনের বারান্দার দিকে এগোচ্ছে। রাত 3টায় মেহমান। সাইদ বাজানের কি জুয়ার বন্ধুরা এলো নাকি অন্য কেউ? অন্তর নিচের বারান্দায় মশারির ভেতরে শুয়েছিল, ঘুমাচ্ছিল না, চোখ বন্ধ করে ধ্যান করছিল। পায়ের পাতার শুকনো পাতায় পড়ার শব্দ পেতে তার কান খাড়া হয়ে গেল। সে মশারির ভেতর থেকে অলসভাবে বের হলো না, বের হলো চিতা বাঘের ক্ষিপ্রতায়। ওই দেখ, বারান্দায় কেউ শুয়ে আছে, শেষ করে দেবো নাকি? দাঁড়া আগে দেখি। লোক দুটো বারান্দার পিলারের কাছে আসতেই অন্ধকার থেকে একটা ছায়া তাদের পথ আটকালো। অন্তর খালি গায়ে, পরনে শুধু একটা লুঙ্গি। ভুল দরজায় নক করেছিস বাইরা, জমের দুয়ার এটা না, ওটা আরেকটু সামনে। এই সর, মরতে না চাইলে সরে যা, আমাদের রাস্তা ছাড়। রাস্তা তো আমি দেব না, তবে তোদের হাড়গুড়গুলো ফেরত দিতে পারি। প্রথম লোকটা রেগে গিয়ে হাতে থাকা কুড়াল দিয়ে অন্তরের মাথায় কোপ দিতে এলো। অন্তর বিন্দুমাত্র বিচলিত হলো না। সে চোখের পলকে সরে গিয়ে লোকটার হাতের কবজি ধরে ফেলল। এত স্লো? মট করে একটা শব্দ হলো। অন্তর লোকটার হাত এমনভাবে মুচড়ে দিল যে হাড় ভাঙার শব্দ রাতের নিস্তব্ধতা ভেঙে দিল। লোকটা চিৎকার করার আগেই অন্তর তার মুখে নিজের হাত দিয়ে চাপ দিল এবং পেটে এক সজোরে হাঁটু দিয়ে আঘাত করল। লোকটা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। তুই কে? দ্বিতীয় লোকটা ভয় পেয়ে পিছিয়ে গেল। সে পকেট থেকে সুইচ গিয়ার বের করতে চাইল, কিন্তু অন্তর তাকে সেই সুযোগ দিল না। সে লোকটার কলারে ধরে শূন্যে তুলে ফেলল এবং দেয়ালের সাথে চেপে ধরল। তোদের বস সুলতানকে গিয়ে বলবি তালুকদার বাড়ির পাহারাদার সাধারণ কোনো কুকুর না, আমি হলাম সাক্ষাৎ জম। আর যদি কোনোদিন এই বাড়ির দিকে চোখ তুলে দেখাস, সেই চোখ আমি উপড়ে নেব, মনে থাকবে? জি 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 ভাই, মাফ করে দেন। ভাগ, আর এই আবর্জনাটাকে কাঁধে করে নিয়ে যা। লোকটার তার সঙ্গীকে কোনো মতে টেনে নিয়ে প্রাচীর টপকে পালিয়ে গেল। অন্তর দাঁড়িয়ে রইল। তার শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। এদিকে দোতলার জানালা দিয়ে মেহের ছায়া ছায়া কিছু একটা দেখছিল। সে স্পষ্ট বুঝতে পারেনি কি ঘটল, কিন্তু চাঁদের হালকা আলো এসে দেখল অন্তর একা বাগানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার দাঁড়ানোর ভঙ্গিতে এমন এক রাজকীয় ভাব ছিল যা কোনো চাকরের হতে পারে না। মেহেরের মনে নতুন করে প্রশ্ন জাগলো, কে ওটা? আর এই অন্তর আসলে কে? পরের দিন সকাল 11টা। গত দুদিনের ঘটনার পর অন্তরের প্রতি মেহেরের মনের কোণে একটা সুপ্ত ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু সকাল হতে না হতেই সে ভালো লাগার আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। মেহেরাজ তার এক বান্ধবীর এঙ্গেজমেন্ট পার্টিতে যাবে। সেজেগুজে তৈরি হওয়ার সময় সে খেয়াল করলো তার প্রিয় হীরার আংটিটা নেই। আংটিটা কোথায় গেল? আমি তো কাল রাতে এসে এখানে রেখেছিলাম। মেহের পাগলের মতো পুরো ড্রেসিং টেবিল ওলট পালট করলো, ড্রয়ার, জুয়েলারি বক্স, এমনকি কার্পেটের নিচেও খুঁজলো, কিন্তু কোথাও নেই। তার চিৎকার শুনে মা এবং সাইদ দৌড়ে এলেন। কি হয়েছে মেহের? সাত সকালে এমন চিল্লাচিল্লি করছিস কেন? এমনিতেই আমার মাথা ধরে আছে। ভাইয়া, আমার হীরার আংটিটা পাচ্ছি না। বাবা যেটা গত জন্মদিনে দিয়েছিল, ওটার দাম 5 লক্ষ টাকা। পাবি কি করে? ঘরের মধ্যে চোর পোষলে কি আর জিনিসপত্র থাকে? আমি আগেই বলেছিলাম ওই বস্তির ছেলেটাকে বিশ্বাস করিস না। তুমি কার কথা বলছো? অন্তর। অন্তর ছাড়া আর কে হবে? কাল রাতে আমি ওকে তোর রুমের বারান্দার দিকে ঘুরঘুর করতে দেখেছি। আমি তখনই ভেবেছিলাম ব্যাটা কোনো মতলবে আছে। কিন্তু ভাইয়া, ও তো... তুই চুপ কর, তোর ওই সব ইমোশনাল কথাবার্তা রাখ। আজ আমি ওর মুখোশ খুলে দিব। এই কে আছিস? অন্তরকে ডেকে নিয়ে আয় আমার কাছে। কিছুক্ষণ পর অন্তরকে সাইদের সামনে হাজির করা হলো। অন্তরের হাতে বাগানের কাদা লেগে আছে।
সে শান্ত দৃষ্টিতে সবার দিকে তাকালো। কিরে সাধু বাবা, আংটিটা কোথায় লুকিয়েছিস বল? কিসের আংটি বাজান? আমি তো কিছু জানি না। জানিস না, ভান করছিস। তোর মতো ছোট লোকদের আমি হারে হারে চিনি। অভাবের তাড়নায় চুরি করেছিস, এখন ভালো মানুষের নাটক করছিস। সত্যি করে বল, নইলে পুলিশে দিব। আমি চুরি করিনি। এই বাড়ির লবণের হক আমি নষ্ট করি না। অন্তর সত্যি করে বল, যদি তুই নিয়ে থাকিস দিয়ে দে, আমি কাউকে কিছু বলবো না। প্লিজ মিথ্যে বলিস না। ছোট ম্যাডাম, আপনিও? কাল রাতের পর আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস? চোরকে বিশ্বাস? দাঁড়া, আমি এখনই প্রমাণ করছি। চল সবাই ওর ঘরে, ওর বালিশ তোষক সব চেক করব। সাইদ সবাইকে নিয়ে জোর করে অন্তরে সেই ছোট সার্ভেন্ট কোয়ার্টারে গেল। সাইদ নিজেই বালিশ তোষক উল্টাতে লাগলো। হঠাৎ তোষকের নিচ থেকে একটা চকচকে বস্তু বের করে আনলো সে। এই দেখ, এটা কি? এটা কি তোর বাবার সম্পত্তি? আংটিটা এখানে এলো কি করে? সবাই স্তব্ধ। মেহের নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অন্তরের বিছানায় তার আংটি। আসলে সাইদ জুয়ার দেনা শোধ করতে আংটিটা চুরি করে অন্তরের বিছানায় লুকিয়ে রেখেছিল। এবং আরও একটি কারণ আছে, যেটা কিছুক্ষণ পর উন্মোচন হবে। এটা আমি নেইনি, কেউ ষড়যন্ত্র করে রেখেছে। চুপ কর হারামজাদা, হাতে নাতে ধরা পড়েছিস, তাও মিথ্যে কথা। বাবা, তুমি পুলিশে খবর দাও, আজ আমি ওকে জেলের ভাত খাইয়েই ছাড়বো। অন্তর, তুই তুই এটা করতে পারলি? আমি তোকে কত অন্যরকম ভেবেছিলাম। যা দেখেছেন তা সবসময় সত্য হয় না ম্যাম। তবে আজ আমার কিছু বলার নেই, সময় সব প্রমাণ করবে। আধা ঘন্টার মধ্যেই পুলিশ চলে এসেছে। গুলশান থানার সাব ইন্সপেক্টর হারুন তার টিম নিয়ে হাজির। আফজাল সাহেব সোফায় বসে আছেন। তিনি অত্যন্ত লজ্জিত এবং হতাশ। অন্তরকে ঘরের মাঝখানে দাঁড় করিয়ে হাতে হাতকড়া পরানো হয়েছে। এসআই হারুন বলেন, কে হে ছোকরা, খুব সাহস তো তোমার। গুলশানের এই ভিআইপি এলাকায় চুরি? কার বাসায় চুরি করেছো জানো? আফজাল সাহেবের বাসায়। ছি অন্তর, তোকে আমরা বিশ্বাস করে আশ্রয় দিলাম, ছেলের মতো দেখলাম, আর তুই আমার মেয়ের জিনিসে হাত দিলি। তোর বিবেকে বাঁধল না একবারও? সাহেব, আমি আপনাদের নুন খেয়েছি, বেইমানি করিনি। এই আংটি আমি নিইনি, আমাকে ফাঁসানো হয়েছে। আবার বড় বড় কথা। পুলিশ ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ওকে নিয়ে যান। রিমান্ডে নিয়ে $2 দিলে সব স্বীকার করবে, বাপের নাম ভুলে যাবে। চিন্তা করবেন না স্যার, থানায় নিয়ে এমন ধলাই দেব যে ও জন্মের পর থেকে কটা চুরি করেছে সব উগড়ে দেবে। এই তোলকে গাড়িতে। অন্তর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো ভয় বা অনুশোচনা নেই, আছে এক তীব্র অপমান আর ঘৃণার আগুন। সে একবার মেহেরের দিকে তাকালো। সেই দৃষ্টি এত তীক্ষ্ণ যে মেহেরের বুক কেঁপে উঠল। ছোট ম্যাডাম, আমার দিকে তাকিয়ে বলুন তো, আপনার কি সত্যি মনে হয় আমি চোর? প্রমাণ? প্রমাণ তো তোর বিপক্ষেই অন্তর। আংটি তোর বিছানায় পাওয়া গেছে। প্রমাণ সাজানো যায়, কিন্তু চোখের বাসা সাজানো যায় না। আপনি ভুল করেছেন। ওরে আমার ফিলোসোফার রে, পুলিশের সামনে ফিলোসফি চলছে? তোর তো অনেক তেজ দেখছি। হারুন রেগে গিয়ে অন্তরের গালে কষে এক থাপ্পড় মারার জন্য হাত তুলল, কিন্তু সেই হাত অন্তরের গাল পর্যন্ত পৌঁছালো না। মাঝপথে অন্তর তার হাতকড়া পরা হাত দিয়েই হারুনের হাতটা শক্ত করে ধরে ফেলল। লোহার মতো শক্ত সেই ধরা। আহা, হাতছাড়, হাতছাড় বলছি। হাত করা পড়িয়েছেন, ঠিক আছে, আইনের সম্মান করছি, কিন্তু গায়ে হাত দেবেন না। এর ফল কিন্তু ভালো হবে না, কারণ আমার শরীরে হাত তোলার যোগ্যতা আপনার নেই। ঘরের সবাই স্তব্ধ। সাইদ আফজাল সাহেব, এমনকি মেহেরও হা হয়ে তাকিয়ে আছে। একজন সাধারণ চাকর পুলিশের হাত ধরে ফেলার সাহস পায় কোথা থেকে? হারুন ব্যথায় কুকড়ে যাচ্ছে। দেখেছো বাবা, দেখেছো ওর সাহস? পুলিশকে মারতে চাচ্ছে। হারুন সাহেব, আপনারা কি করছেন? ওকে গুলি করুন। গুলি খরচ করবেন না, সত্য একদিন সামনে আসবেই। চলুন থানায় চলুন, এই নাটক দেখার ধৈর্য আমার নেই। অন্তর এক ঝটকায় হারুনের হাত ছেড়ে দিল, তারপর নিজেই দরজার দিকে হাঁটা দিল। তার হাঁটার ভঙ্গিতে কোনো আসামের জড়তা নেই, আছে এক পরাজিত রাজার গাম্ভীর্য। দুপুর 1:30। পুলিশের নীল রঙের ভ্যান গাড়িটা গেটের বাইরে স্টার্ট দিয়ে দাঁড়িয়ে আছে। অন্তরকে গাড়িতে পেছনের সিটে তোলা হচ্ছে।
দোতলার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে মেহের। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সে জানে না কেন কাঁদছে। একটা চোর ধরা পড়েছে, এতে তো তার খুশি হওয়ার কথা, কিন্তু তার মন মানছে না। কেন জানি না, আমার মনে হচ্ছে তুমি এটা করনি অন্তর। তোমার ওই চোখ, এই তেজ, চোরের থাকে না। তোমাকে আমি অপমান করেছি, গালি দিয়েছি, কিন্তু চোর ভাবিনি কোনোদিনও। আজ তোমাকে হাত করা পড়া অবস্থায় দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? গাড়িটা গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় অন্তর একবার জানালার কাছ দিয়ে ওপরের দিকে তাকালো। মেহেরের সাথে তার চোখাচোখি হলো। অন্তরের ঠোঁটের কোণে এক করুণ হাসি, যেন সে বলছে, ভালো থেকো অহংকারী রাজকুমারী। না না, এটা হতে পারে না। মেহের আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে তখনও সাইদ আর আফজাল সাহেব বসে আছেন। বাবা বাবা প্লিজ গাড়িটা থামো, কেসটা তুলে নাও বাবা। তুই পাগল হয়েছিস মেহের? ও চোর, প্রমাণ পাওয়া গেছে। হোক ও চোর, কিন্তু আমার আন্টি তো পাওয়া গেছে। আমার আর কোনো অভিযোগ নেই। ওকে জেলে পাঠিও না। জেলের পরিবেশ ও সহ্য করতে পারবে না বাবা, প্লিজ। তোর কি মাথা খারাপ হয়েছে মেহের? একটা কাজের ছেলের জন্য তুই বাবার কাছে হাত জোর করছিস? তোর কি কোনো সায়েন্স নেই? ভাইয়া তুমি চুপ করো। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে ও নির্দোষ। অন্তর চুরি করতে পারে না। ও চাইলে অনেক আগে। অনেক আগেই কি? তুই থাম তো। চোরকে শিক্ষা দেওয়া দরকার। জেলে গিয়ে পৌঁছুক, তখন বুঝবে তালুকদার পরিবারের সাথে পাঙ্গা নেওয়ার ফল কি। বাবা তুমি কিছু বলছো না কেন? তুমি তো দয়ালু মানুষ। ওকে মাফ করে দাও না। মা, আবেগে চললে হয় না, আইন আইনের পথে চলবে। তুই ঘরে যা। মেহের কান্নায় ভেঙে পড়ে সোফায় বসে পড়ল। তার মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা। মনে হচ্ছে বাড়িটা থেকে শুধু একটা কাজের লোক যায়নি, বাড়ির প্রাণটাই চলে গেছে। সাইদ আড়ালে গিয়ে বাঁকা হাসলো। তার পথের কাঁটা দূর হয়েছে। এদিকে গুলশান থানায় অন্তরকে আনার পর সাধারণ হাজতখানায় ঢোকানো হয়েছে। সেখানে আরো কয়েকজন ছিটকে চোর ও নেশাখোর আছে। অন্তর এক কোনায় চুপচাপ বসে আছে। ওদিকে এসি রুমে ওসি মাহবুব সাহেব পায়ের ওপর পা তুলে আয়েশ করে চা খাচ্ছেন আর ফোনে কথা বলছেন। আরে ভাবি, চিন্তা করবেন না, আপনার ভাইয়ের জমি উদ্ধারের ব্যবস্থা আমি করছি। শুধু একটু মিষ্টি খাওয়ার টাকাটা রেডি রাখেন। ঠিক সেই মুহূর্তে ওসির ডেস্কের লাল টেলিফোনটা বেজে উঠল। এই ফোনটা সচরাচর বাজে না, এটি হটলাইন। ওসি বিরক্ত হয়ে ফোনটা ধরলেন। হ্যালো, গুলশান থানা, ওসি মাহবুব বলছি। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় লাইনে আছেন? হোল্ড করুন। স্বরাষ্ট্রমন্ত্রীর শব্দটা শুনেই ওসির হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। তিনি তড়াক করে চেয়ার ছেড়ে উঠে সোজা হয়ে দাঁড়ালেন। তার কপালে মুহূর্তের মধ্যে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। জি জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমি ওসি মাহবুব। মাহবুব, তোমার থানায় আজ দুপুরে অন্তর চৌধুরী নামে কি কাউকে অ্যারেস্ট করা হয়েছে? অন্তর? জি স্যার, মানে এক সিচকে চোরকে ধরা হয়েছে। তালুকদার বাড়িতে চুরি। শ্যাট আপ ইডিয়েট! তুমি জানো তুমি কাকে অ্যারেস্ট করেছো? উনি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এবং দেশের অর্থনীতিতে যার ইশারায় চলে। তিনি এখন তোমার লকআপে। আগামী 10 মিনিটের মধ্যে যদি উনি সসম্মানের ছাড়া না পান, তাহলে তোমার চাকরি তো যাবেই, তোমার পুরো থানা আমি ক্লোজ করে দেব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওসির হাত থেকে রিসিভারটা পড়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে তিনি ভূত দেখছেন। তিনি চিৎকার করে কনস্টেবলকে ডাকলেন। কাদের? কাদের? চাবি কই? লকআপের চাবি কই? স্যার, চাবি তো আপনার ড্রয়ারে। শিগগির খোল, জলদি চল। ওসি দৌড়াতে দৌড়াতে লকআপের সামনে গেলেন। হাত কাঁপছে, চাবি তালাতে ঢুকছে না। কোনো মতে তালা খুলে তিনি ভেতরে ঢুকলেন। অন্তর তখনও মেঝের এক কোনায় বসে আছে। স্যার স্যার, মাফ করে দেন স্যার, আমি চিনতে পারিনি। আমার খুব বড় ভুল হয়ে গেছে স্যার। হাজতের অন্য চোররা অবাক হয়ে দেখছে। বাঘের মতো ওসি এখন বিড়ালের মতো কাঁদছে। অন্তর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ চাহনি। ওসি সাহেব, আপনার ব্যবহারটা কিন্তু প্রফেশনাল ছিল না। স্যার, আমি তো সাইদ সাহেবের কথায়
স্যার প্লিজ আমার চাকরিটা খাবেন না। আমার ছোট ছোট বাচ্চা আছে, আপনি যা বলবেন তাই করব। বের হতে দিন আগে। ওসি নিজে অন্তরকে পথ দেখিয়ে তার এসি রুমে নিয়ে এলেন। নিজের চেয়ারটা মুছে দিয়ে বললেন, স্যার প্লিজ বসুন। না, আমি ছেড়ে বসবো না। আগে কফি আনান, ব্ল্যাক কফি, সুগার ফ্রি। জি স্যার, এক্ষুনি। কাদের, বড় স্যারের জন্য কফি নিয়ে আয় জলদি। শুনেন ওসি সাহেব, আমি যে এখানে এসেছি আর আমার আসল পরিচয়, এরা যদি এই রুমের বাইরে যায় বা তালুকদার বাড়ি কেউ জানতে পারে, তাহলে কাল সকালে আপনার ট্রান্সফার হবে বান্দরবনে, গহীন জঙ্গলে। মনে থাকবে? জি স্যার, জি স্যার, কাকপক্ষীও জানবে না। আমি বলবো প্রমাণের অভাবে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি নিশ্চিন্তে থাকুন। গুড। আর আমার ফোনটা দিন। ওসি কাঁপা কাঁপা হাতে অন্তরের বাজেয়াপ্ত করা ফোনটা এগিয়ে দিলেন। অন্তর ফোন অন করে একটা টেক্সট করলো তার পিএকে। তারপর কফিতে চুমুক দিয়ে ওসির দিকে তাকালো। তালুকদার বাড়ির ওই সাইড, ওকে আমি ছাড়ব না, তবে আইন দিয়ে না, বুদ্ধি দিয়ে। সাপকে গর্ত থেকে বের করতে হলে একটু ধৈর্য ধরতে হয়। আজকের এই অপমান আমি সুদে আসলে উসুল করব। ওসি সাহেব, গাড়ি রেডি করতে বলুন, আমাকে আবার ওই বাড়িতেই ফিরতে হবে। ওই বাড়িতে আবার? স্যার ওরা তো আপনাকে... ওরা আমাকে চোর ভাবে, ভাবুক। আমি চোর হয়ে থাকবো যতক্ষণ না ওদের আসল চোরকে সবার সামনে উল্লঙ্ঘ করছি। গাড়ি বের করুন। অন্তর থানা থেকে বেরিয়ে এলো। বাইরে সন্ধ্যা নেমেছে, আকাশের অবস্থা থমথমে, যেন বড় কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অন্তর মুচকি হাসল। তালুকদার বাড়ির খেলা এবার নতুন মোড় নিতে যাচ্ছে। থানা থেকে বের হওয়ার সময় ওসি মাহবুবের সেই ভয়ার্ত সেলুট আর রাজকীয় বিদায় সংবর্ধনা দূর থেকে সাইদের নজরে পড়েনি। সে ভেবেছিল পুলিশের উত্তম মধ্যম খেয়ে অন্তর সোজা গ্রামের পাশে উঠবে, কিন্তু বিধিবাম সন্ধ্যার আধার নামতেই অন্তর চৌধুরী আবার এসে দাঁড়ালো সেই পরিচিত লোহার গেটের সামনে। দারোয়ান তাকে আটকাতে চেয়েছিল, কিন্তু অন্তরের চোখের দিকে তাকিয়ে সে এক পা পিছিয়ে গেট খুলে দিতে বাধ্য হলো। ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। আফজাল সাহেব সোফায় বসে কপালে হাত দিয়েছেন। কে কে ওখানে? দরজার ভারী পর্দা সরিয়ে অন্তর ভেতরে প্রবেশ করলো। তার জামা কাপড় ধুলোমাখা, কিন্তু মেরুদণ্ড সোজা। তুই তুই আবার এসেছিস? কোন সাহসে? সাহসটা সত্যের সাহেব, আমি চুরি করিনি, আর চোর না ধরে আমি এই বাড়ি ছেড়ে যাব না, এটাই আমার জেদ। সাইড সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, বাবা দেখেছ ওর স্পর্ধা, পুলিশকে ঘুষ দিয়ে ছাড়া পেয়ে এখন আবার বুক ফুলিয়ে এখানে এসেছে। এই দারোয়ান, ওকে বের করে দে। দারোয়ান ডাকার দরকার নেই ভাইজান, পুলিশ আমাকে প্রমাণের অভাবে ছেড়ে দিয়েছে। আর আমি যদি যেতে না চাই, আমাকে বের করার ক্ষমতা এই বাড়ির কারণেই। কি বললি? তোর এত বড় কলেজা? সাইড তেড়ে আসতে চাইল, কিন্তু অন্তরের স্থির চাহনি দেখে সে থমকে গেল। দোতলা সিঁড়ি রেলিং ধরে দাঁড়িয়েছিল মেহের। অন্তরকে দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল। স্বস্তি নাকি রাগ সে বুঝতে পারল না, তবে সে খেয়াল করলো অন্তরের হাতে হাত করার লাল দাগ বসে গেছে। মেহেরের খুব ইচ্ছে হলো দাগটাতে হাত বুলিয়ে দিতে, কিন্তু আভিজাত্যর অহংকার তাকে আটকে দিল। সে ধীরে ধীরে নিচে নেমে এলো। তোর কি আত্মসম্মান বলতে কিছু নেই অন্তর? অপমান করে পুলিশে দেওয়া হলো, চোর বলা হলো, তাও তুই নির্লজ্জের মতো ফিরে এলি। আত্মসম্মান আছে বলেই ফিরে এসেছি ছোট ম্যাডাম, পালিয়ে গেলে তো চুরি সাজতাম। তুই কি চাস বলতো? টাকা কত টাকা লাগবে তোর বল, আমি দিচ্ছি। টাকা নিয়ে বিদায় হ, তোর এই মুখ আর দেখতে চাই না। সব কিছু টাকা দিয়ে মাপা যায় না। আমার মায়ের শিক্ষা, নিজের গায়ে কলঙ্ক নিয়ে বাঁচা মৃত্যুর চেয়ে খারাপ। আসল চোরকে যেদিন আপনাদের সামনে দাঁড় করাবো সেদিনই আমি যাব। আসল চোর? তার মানে তুই বলতে চাইছিস এই বাড়িতে অন্য কেউ চোর? সেটা সময় হলে দেখবেন। আপাতত আমি আমার পুরনো জায়গায়, মানে গ্যারেজের পাশের গড়েই থাকবো। আপত্তি আছে? থামবি? পারমিশন কে দিল? আপনার চোখ আজ দুপুরে যখন আমাকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, তখন আপনার চোখের পানি আমি দেখেছি। ওই পানি আমার পারমিশন লেটার। তুই তুই খুব বেশি কথা বলছিস। শাট আপ। মেহেরের রাগে মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার গাল লজ্জায় লাল হয়ে গেল। অন্তর আর কোনো কথা না বলে নিজের ব্যাগের দিকে হাত বাড়ালো। আফজাল সাহেব দীর্ঘশ্বাস ফেলে উঠে গেলেন। সাইড আড়ালে গিয়ে দাঁত কিরমির করতে লাগলো।
তার সাজানো প্ল্যান ভেস্তে যাচ্ছে। বাচ্চা, তুই ফিরে এসে খুব বড় ভুল করলি। আজ রাতে তোকে আমি চ্যান্ত কবর দিব। মেহেরের সাথে তর্কের পর অন্তর যখন নিজের ব্যাগের দিকে হাত বাড়ালো, তখন সাইদ সুযোগ বুঝে এগিয়ে এলো। সে অন্তরের হাত চেপে ধরল। নাটক বন্ধ কর। মেহের ইমোশনাল হতে পারে, কিন্তু আমি না। এই বাড়িতে চোরের কোনো জায়গা নেই। এখনই বের হ, নইলে ঘর ধাক্কা দিয়ে বের করব। হাত ছাড়ুন ভাইজান, গাড় ধাক্কা দেওয়ার আগে মনে রাখবেন আমি থানা থেকে এসেছি। পুলিশ আমাকে ক্লিন সিট দিয়েছে। এখন যদি আপনারা আমাকে জোর করে বের করে দেন, আর কাল যদি আমি মিডিয়াতে গিয়ে বলি তালুকদার ভিলা থেকে আমাকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, কারণ আমি আসল চোরকে চিনে ফেলেছি, তাহলে আপনাদের শেয়ার মার্কেটের অবস্থা কী হবে জানেন? সাইদ, হাত ছাড়ো। বাবা, তুমি ওর হুমকি শুনছো? ও ভুল কিছু বলেনি। পুলিশ ওকে ছেড়ে দিয়েছে মানে ওর বিরুদ্ধে প্রমাণ নেই। আর এত রাতে ও কোথায় যাবে? তাছাড়া আমাদের বিবেকেরও একটা ব্যাপার আছে। ও যদি নির্দয় হয় তবে ওকে বের করে দিলে আল্লাহর কাছে দায়ী থাকবো। বাবা, তুমি ভুল করছো। মাত্র 24 ঘন্টা, আমাকে মাত্র 24 ঘন্টা সময় দিন সাহেব। এর মধ্যে যদি আসল চোর ধরা না পড়ে, আমি নিজে এই বাড়ি ছেড়ে চলে যাব, আর জীবনও ছায়া মারাবো না। সাইদ মনে মনে বলে, 24 ঘন্টা? তোর তো আর 4 ঘন্টাও আয়ও নেই। তুই যদি বাইরে থাকিস তাহলে তোকে মারা কঠিন হবে, লাশ গুম করা ঝামেলা হবে। তোর চেয়ে বরং তুই চোখের সামনে থাক। আজ রাতে সুলতানের লোক যখন ডাকাতি করতে আসবে, তখন ওই হট্টগোলের মধ্যেই তোকে মেরে ফেলাটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট মনে হবে। সাপের মরণ লাঠির ঘায়েই ভালো। তারপর মুখ ফুটিয়ে বলে, ঠিক আছে, 24 ঘন্টা, কিন্তু এই সময়ের মধ্যে তুই মেইন গেটের বাইরে যাবে না, আর ঘরের ভেতরেও ঢুকবি না। গ্যারেজের পাশের ওই ভাঙা ঘরে থাকবি। শর্ত মঞ্জুর। সাইদ বাঁকা হেসে নিজের ঘরের দিকে চলে গেল। অন্তর জানে এই অনুমতি দয়া নয়, বরং মৃত্যুকূপের আমন্ত্রণ। কিন্তু সে তো এটাই চেয়েছিল। বাঘ নিজের ইচ্ছায় খাঁচায় ঢুকেছে শিকার ধরবে বলে। রাত 9টা, রাতের খাবার শেষ। মেহের নিজের ঘরে দরজা বন্ধ করে আছে। সাইদ নিজের ঘরে মদের গ্লাস নিয়ে পরিকল্পনায় ব্যস্ত। অন্তর গ্যারেজের পাশে একটি পুরনো বেঞ্চে বসে আছে। অন্ধকারে কেউ একজন ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। বাতাসে দামি পারফিউমের গন্ধ। বস, ইউ আর ক্রেজি, লিটারালি ক্রেজি। আস্তে কথা বলো রিয়া, দেওয়ালেরও কান আছে। তুমি আবার ফিরে এলে কেন? তুমি জানো সাইদ ভাইজান আজ রাতে কি প্ল্যান করেছে? উনি সুলতানদের সাথে ডিল ফাইনাল করেছে। আজ রাতে এই বাড়িতে রক্তগঙ্গা বইবে। জানি, আর সেই রক্তগঙ্গা থামাতেই তো ফিরে আসা। আমি বাইরে থাকলে সাইদ সহজেই দলিলগুলো সুলতানের হাতে তুলে দিত, কিন্তু আমি ভেতরে থাকলে সেটা সম্ভব না। কিন্তু তোমার লাইফ রিস্কে আছে অন্তর। সুলতানের লোকেরা তোমাকে টার্গেট করবে সবার আগে। ওরা প্রফেশনাল কিলার। শুনো রিয়া, বাঘ যখন শিকারের জন্য উৎপেতে থাকে, তখন সে জানে হায়নারা আসবে। আমার চিন্তা আমাকে নিয়ে না, আমার চিন্তা মেহেরকে নিয়ে। সাইদ নিজের জান বাঁচাতে মেহেরকেও বলে দিতে পারে। মেহের, ও তো তোমাকে দেখতেই পারে না। আজ সকালেও কতগুলো কটু কথা শোনালো, তাও ওর জন্য এত দরদ। ওটা ওর অহংকার রিয়া, ও জানে না ও কার সাথে কথা বলছে। কিন্তু আজ রাতে ওর ওই অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে যখন ও দেখবে ওর নিজের ভাই ওর গলায় ছুরি ধরেছে। তাহলে আমার রোল কি হবে? তুমি শুধু একটা কাজ করবে, রাত 2টার সময় মেইন পাওয়ার সাপ্লাইয়ের ফিউজটা লুজ করে দিবে। আমি চাই না সুলতানের লোকেরা আলোতে আমাকে দেখুক। অন্ধকার আমার রাজত্ব, অন্ধকারে আমি ওদের সাথে খেলবো। আর পুলিশ? পুলিশ আসবে, তবে ক্লাইম্যাক্সের শেষে। তুমি ওসি সাহেবকে ঠিক 2:30 মিস কল দেবে, বাকিটা আমি সামনে নেব। মানতে হবে বস, তোমার কলিজা আছে। বিলিনিয়ার হয়েও এই নোংরা গ্যারেজে মশার কামড় খাচ্ছ শুধু একটা মেয়ের জন্য। মেয়ের জন্য না রিয়া, ন্যায় বিচারের জন্য, আর হয়তো একটু মায়ের জন্য। যাও, এখন কেউ দেখে ফেলবে। রিয়া চলে গেল। অন্তর অন্ধকারে বসে রইল। তার হাতে একটা ছোট্ট লোহার রড, যেটা সে মাটি খুঁড়ে লুকিয়ে রেখেছিল। তার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। সে প্রস্তুত। এদিকে সাইদের বেডরুমে সারা বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে। সাইদ নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছে। এসি চলছে 18 ডিগ্রিতে, তবুও সাইদের কপালে ঘাম।
সে বারবার ঘড়ি দেখছে। টেবিলে রাখা হুইস্কির গ্লাসটা খালি করে সে কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে তুলল। হ্যালো সুলতান ভাই। কিরে সাইদ, খবর কি? দলিল হাতে পেয়েছিস নাকি আবার বাহানা দিবি? সুলতান ভাই, কাজটা হয়নি, একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা? শোন সাইদ, তোর সমস্যার কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। গত মাসে অনলাইন জুয়া হেরে আমার কাছ থেকে 2 কোটি টাকা নিয়েছিলি। বলেছিলি 7 দিনের মধ্যে বাপের সিন্দুক থেকে বাড়ির দলিল এনে দিবি। আজ 1 মাস হতে চললো। ভাই বিশ্বাস করো, আমি চেষ্টা করছি, কিন্তু ওই চাকরটা ওই অন্তর আবার ফিরে এসেছে। ও থাকলে আমি বাবার আলমারির চাবি সরাতে পারবো না। শালা সারা রাত পাহারাদারের মতো জেগে থাকে। ও মানুষ না ভাই, ও একটা ছায়া, কখন কোথায় থাকে কিচ্ছু বোঝা যায় না। ওই চাকরকে সরানোর দায়িত্ব তোর ছিল। ওকে চুরির কেসে ফাঁসালি, তাও বের হয়ে এলো। তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই একটা অপদার্থ। ভাই আমাকে আর একটা দিন সময় দাও প্লিজ, আমি কথা দিচ্ছি কালকের মধ্যে। কালকে সূর্য তুই দেখবি কিনা সন্দেহ। শোন, আমার ল্যান্ড প্রজেক্টের মাঝখানে তোদের এই তালুকদার ভিলা কাটার মতো বিধে আছে। আজ রাতেই ফয়সালা হবে। আমি আমার ছেলেদের পাঠাচ্ছি। না না ভাই, আজ না, বাবা যদি টের পায়। তোর বাবা টের পাবে না, আমার ছেলেরা পেছনের গেট দিয়ে ঢুকবে। তুই শুধু রাত 2টায় পেছনের গেটটা খোলা রাখবি, বাকিটা আমার লোক বুঝে নেবে। দলিলে সই করিয়ে নিব, দরকার হলে বুড়োর মাথায় বন্দুক ঠেকিয়ে। কিন্তু ভাই যদি খুন খারাপই হয়ে যায়? রক্তপাত হবে কিনা সেটা তোর উপর নির্ভর করছে। দলিল পেলে ভালো, না পেলে তোর কিডনি আর লিভার বিক্রি করে আমি আমার 2 কোটি টাকা উসুল করবো। চয়েস ইজ ইয়োর্স। গেট খোলা থাকবে তো? হ্যাঁ হ্যাঁ ভাই, খোলা থাকবে। সাইদ ফোনটা কেটে বিছানায় ধপ করে বসে পড়ল। তার হাত পা কাঁপছে। নিজের জোয়ার নেশা আর ঋণের দায়ে সে আজ নিজের পরিবারকেই বাঘের মুখে ফেলে দিল। সরি বাবা, আমার আর কোনো উপায় নেই। সুলতান আমাকে মেরে ফেলতো, বাড়িটা যাক, জানতো বাঁচবে। যেই বলা সেই কাজ। রাত 2টা, অমাবস্যার রাত। আকাশে কোনো চাঁদ নেই। রাস্তার ল্যাম্পপোস্টটাও আজ কেন জানি জ্বলছে না। পুরো বাড়ি অন্ধকারে ঢাকা। অন্তর তার সার্ভেন্ট কোয়ার্টারে নেই। সে মেন গেটের পিলারের আড়ালে অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার সিক্স সেন্স বলছে আজ বড় কিছু ঘটতে যাচ্ছে। বাতাসের গন্ধে বিপদের আভাস। সাইদ ভাইজান আজ অতিরিক্ত নার্ভাস ছিল। ডিনারে ঠিকমতো খায়নি। সুলতানের লোকেরা আজই আসবে, কিন্তু কোন দিক দিয়ে? মেইন গেট দিয়ে আসার সাহস আর পাবে না। ওদিকে দোতলায় মেহেরের ঘুম আসছিল না। অন্তরের বলা কথাগুলো তাকে ঘুমাতে দিচ্ছে না। মেহের গলা শুকিয়ে আসায় পানি খাওয়ার জন্য নিচে নামলো। কিচেনে ঢুকে ফ্রিজ থেকে পানির বোতল বের করতে গিয়ে সে জানালার বাইরে ছায়া নড়তে দেখল। কে ওখানে? এত রাতে বাগানে কে? মেহের কৌতূহলী হয়ে জানালার পর্দার ফাঁক দিয়ে তাকালো। সে দেখল পেছনের লোহার গেটটা কেউ একজন ভেতর থেকে ধীরে ধীরে খুলে দিচ্ছে। অন্ধকারে লোকটাকে চিনতে তার একটু সময় লাগলো। ভাইজান, ভাইজান, গেট খুলে দিচ্ছে কেন? গেট খুলতেই কালো পোশাক পরা 4-5 জন মুখোশধারী লোক হাতে রামদা আর পিস্তল নিয়ে ভেতরে ঢুকলো। সাইদ তাদের ইশারা করে ড্রয়িং রুমের দিকে যেতে বলল। মেহের নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। তার নিজের ভাই ডাকাতদের পথ দেখিয়ে দিচ্ছে। ভাইয়া, না, এটা হতে পারে না। মেহের চিৎকার করার জন্য মুখ খুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারল সে ঘোরার আগেই সাইদ তাকে পেছন থেকে জাপটে ধরল। চুপ, একদম চুপ থাক মেহের। ভাইয়া, তুমি ডাকাত ঢুকাচ্ছ? ছাড়ো আমাকে, আমি বাবাকে ডাকবো। বাবাকে ডাকলে বাবা হার্ট অ্যাটাক করবে। তুই চুপ থাক বোন। ছি ভাইয়া, তুমি আমাদের বিক্রি করে দিলে কেন? টাকার জন্য? হ্যাঁ টাকার জন্য। আমার ঘরে 2 কোটি টাকার দেনা। সুলতান আমাকে মেরে ফেলতো, তোর আমাকে বাঁচাতে পারতি না, তাই চুপ থাক। মেহের সাইদের হাত কামড়ে দেওয়ার চেষ্টা করলো। ধস্তাধস্তি শুরু হলো। সাইদ পকেট থেকে ক্লোরোফর্ম মেশানো একটা রুমাল বের করে মেহেরের নাকে চেপে ধরল। বাবা। মেহেরের চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে সে মনে মনে অন্তরকে ডাকলো। সাইদ মেহেরের অচেতন দেহটা কাঁধে তুলে নিল। সরি বোন, তোকে অজ্ঞান করতেই হলো, নইলে বাবা দলিলে সই করবে না। ডাকাতরা নিঃশব্দে আফজালের রুমের দিকে এগিয়ে গেল। সাইদ মেহেরকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় শুয়ে দিল। কিন্তু তারা কেউ খেয়াল করলো না
মেন গেটের আড়াল থেকে একটা ছায়া বাঘের মতো নিঃশব্দে তাদের পিছু নিয়েছে। অন্তরের হাতে তখন একটা লোহার রড। আজ রক্তগঙ্গা বইবে সাইদ, তোর নিজের রক্ত দিয়ে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এদিকে সাইদ নিজের দেনার দায়ে বোন মেহেরকে অজ্ঞান করে ড্রয়িং রুমে নিয়ে এসেছে। ড্রয়িং রুমের আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আফজল সাহেবকে নিজের প্রিয় ইজি চেয়ারটার সাথে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে। তার মুখে স্কচ টেপ মারা ছিল। সুলতান সেটা হ্যাচকা টানে খুলে ফেলল। মেহের সোফায় নিথর হয়ে পড়ে আছে। ক্লোরোফর্মের প্রভাবে সে এখনও অচেতন। সাইদ দরজার পাশে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। কি আফজাল সাহেব, খুব তো দাপট ছিল আপনার। এখন এখন কথা বেরোচ্ছে না কেন? তোরা কারা? সাইদ, এসব কি হচ্ছে? ওরা কারা? পরিচয় পরে হবে বুড়ো, আগে দলিল একটা সই দে। তোর গুণধর ছেলে তো আগেই বাড়ি বেচে দিয়েছে, এখন শুধু অফিসিয়াল কাজটুকু বাকি। সাইদ, তুই এত নিচে নামলি? নিজের বাবার গলায় ছুরি ধরলি, বোনকে অজ্ঞান করলি। বাবা, আমার কোনো উপায় ছিল না। বিশ্বাস করো, ওরা আমাকে মেরে ফেলতো। তুমি সই করে দাও বাবা, প্লিজ। জিদ করো না। আমি মরে যাব, তবু এই বাড়িতে ডাকাতদের নাম বসাবো না। এটা আমার বাবার ভিটা। তুই আমার ছেলে না, তুই একটা কুলাঙ্গার। চুপ, অনেক সেন্টিমেন্টাল ডায়লগ শুনেছি। সই করবি কিনা বল। না, কখনো না। ও, সোজা আঙুলে ঘি উঠবে না দেখেছি। ওই কে আছিস, মেয়েটাকে তোল। সুলতানের ইশারায় তার এক সাগরেদ অচেতন মেহেরের চুলের মুঠি ধরে সোফায় বসালো। সুলতান তার নোংরা হাতটা মেহেরের ফর্সা গালের উপর রাখলো। আফজাল সাহেব, সই না দিলে আপনার এই ডানাকাটা পরীকে আমার ছেলেরা একটু আদর করবে, তারপর তাকে বাজারে বিক্রি করে দিব। তখন আপনার মান সম্মান কোথায় থাকবে? সুলতান ভাই, না, কথা ছিল মেহেরের কোনো ক্ষতি হবে না, ওকে ছেড়ে দাও। তুই চুপ থাক বলত। টাকার গ্যারেন্টি না পেলে আমি কাউকেই ছাড়বো না। কি বুড়ো, সই দিবি নাকি তোর মেয়ের ইজ্জত দেখবি? না, খবরদার আমার মেয়ের গায়ে হাত দিবি না। আল্লাহ তোদের বিচার করবে। আল্লাহ পরে বিচার করবে, আগে আমি বিচার করি। সুলতান মেহেরের শাড়ির আঁচল ধরে টান দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে মেইন দরজার ভারী সেগুন কাঠের পাল্লাটা বিকট শব্দে ভেঙে ছিটকে ভেতরে পড়ল। মনে হলো যেন কোনো বোমা ফেটেছে। ধুলোর ধোঁয়া আর কাঠের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ল। কে রে? ধুলো সরে যেতেই দেখা গেল দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে অন্তর। তার হাতে একটা মোটা লোহার রড। পরনের শার্টটা ছিঁড়ে গেছে, শরীরের পেশিগুলো রাগে দপদপ করছে। তার চোখ দুটো রক্ত জবার মতো লাল, যেন সাক্ষাৎ আজরাইল দাঁড়িয়ে আছে। হাত ছড়া, নইলে ওই হাত শরীর থেকে আলাদা করে দেব। আরে তো সেই চাকরটা সাইদ বলেছিল একে নাকি বিদায় করেছে। মরার শখ হয়েছে নাকি তোর? মরণ আজ আমার না, তোদের লিগে এসেছি সুলতান। মাশাআল্লাহকে কুচি কুচি করে ফেল। সুলতানের হুকুমে চারজন গুন্ডা রামদা আর ছুরি নিয়ে অন্তরের দিকে তেড়ে গেল। অন্তরা যার শান্ত চাকর নয়, সে এখন এক খ্যাপা বাঘ। আয়। প্রথম গুন্ডাটা রামদা দিয়ে অন্তরের মাথায় কোপ দিতে এলো। অন্তর চোখের পলকে সরে গিয়ে হাতের লোহার রড দিয়ে গুন্ডাটার হাতে সজোরে বাড়ি মারল। কট করে হাড় ভাঙার শব্দ হলো। ওরে বাপরে, হাত গেল রে। দ্বিতীয়জন ছুরি মারতে এলো। অন্তর শূন্যে লাফিয়ে তার বুকে এক ডাবল কিক মারল। লোকটা ছিটকে গিয়ে সাইদের পায়ের কাছে পড়ল। সাইদ ভয় সোফার পেছনে লুকিয়ে পড়ল। আর কেউ আছিস? আয় সামনে। বাকি দুজন একসাথে আক্রমণ করলো। অন্তরটা বন বন করে ঘুরিয়ে একজনের হাঁটুতে এবং অন্যজনের ঘাড়ে আঘাত করলো। মাত্র 2 মিনিটের মধ্যে ড্রয়িং রুমের মেঝেতে 4 জন গুন্ডা কাতরাতে লাগলো। অন্তর ধীরে ধীরে সুলতানের দিকে এগিয়ে গেল। দাঁড়া, আর এক পা এগোলে খুলি উড়িয়ে দেব। সুলতান ভয় পেয়ে পকেট থেকে রিভলভার বের করে অন্তরের কপালে তাক করলো। তার হাত কাঁপছে। সে জীবনে অনেক মারামারি করেছে, কিন্তু এমন হিংস্র কাউকে দেখেনি। পেছাও বলছি, পেছাও, গুলি করবো কিন্তু। চালা গুলি, দেখি তোর গুলিতে কত জোর। তুই কি পাগল? মরতে চাস? সুলতান, তোর বন্ধুকে গুলি আছে 6টা, আর আমার বডিগার্ড বাইরে আছে 50 জন। হিসাব করবি নাকি ক্যালকুলেটর দেব? বডিগার্ড? চাকর আবার বডিগার্ড? আমাকে বোকা পেয়েছিস? তোর কপালটা একটু চুলকাচ্ছে না? মানে? হঠাৎ জানালার কাঁচ ভেঙে একটা লাল লেজার লাইটের আলো এসে পড়ল সুলতানের কপালে। তারপর আরেকটা আলো তার বুকে। সুলতান চমকে জানালার দিকে তাকালো।
বাইরে থেকে পুলিশের মেগাফোনে বলে, সুলতান, দিস ইজ বাংলাদেশ পুলিশ স্কোয়াড। পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছে। অস্ত্র পেলে সিলিন্ডার করো, নলে শ্যুট করার অর্ডার আছে। সাথে সাথেই আকাশে হেলিকপ্টারের আওয়াজ শোনা গেল। শক্তিশালী সার্চ লাইটের আলো জানালা দিয়ে ড্রয়িং রুমটাকে দিনের আলোর মতো ফাঁসা করে দিল। ড্রয়িং রুমের দেয়ালে এখন ডজনখানেক লেজার লাইটের বিন্দু। পুলিশ, হেলিকপ্টার। সাইদ, তুই তো বলেছিলি এ বাড়িতে কেউ নেই, মিথ্যা বলে আমাকে ফাঁসিয়ে দিলি। ও তোকে ফাঁসায়নি, তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিস। গান ড্রপ কর। অন্তরের ধমকে সুলতানের হাত থেকে রিভলভারটা পড়ে গেল। সাথে সাথে কালো পোশাক পরা স্পেশাল ফোর্সের সদস্যরা জানালা ও দরজা দিয়ে ভেতরে ঢুকল। মুহূর্তের মধ্যে সুলতান ও তার লোকদের হাতকড়া পরিয়ে হাঁটু গেড়ে বসানো হলো। সাইদ ভাইজান, বেরিয়ে আসুন, লুকাবেন না। অন্তর গিয়ে সোফার পেছন থেকে সাইদকে টেনে বের করলো। সাইদ ভয়ে কাঁদতে শুরু করেছে। অন্তর তাকে ধাক্কা দিয়ে আফজাল সাহেবের পায়ের কাছে ফেলে দিল। বাবার কাছে মাফ চা বেমান, যার রক্ত শরীরে নিয়ে বড় হয়েছিস তাকে বিক্রি করে দিলি, মাফ চা। বাবা, বাবা আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমাকে মেরো না। সর, আমাকে ছুবি না। তোর মতো সন্তান আমার দরকার নেই। পুলিশ অফিসার, একে নিয়ে যান। ড্রয়িং রুম এখন পুলিশ আর র্যাবে কিচকিচ করছে। আফজাল সাহেবকে বাঁধনমুক্ত করা হয়েছে। তিনি সোফায় বসে হাঁপাচ্ছেন। মেহেরের জ্ঞান ফিরতে শুরু করেছে। সে আধো ঘুমের চোখের সামনে এত পুলিশ দেখে কিছুই বুঝতে পারছে না। আইজি সাহেব বলেন, এক্সকিউজ মি, সাইড প্লিজ। পুলিশের আইজি সাহেব নিজেই ঘরে প্রবেশ করলেন। তার পেছনে কয়েকজন সুটেড বুটেড কর্পোরেট এক্সিকিউটিভ। আইজি সোজা অন্তরের সামনে গিয়ে সেলুট দিলেন। সরি স্যার, আসতে 5 মিনিট দেরি হলো, রাস্তায় ভিআইপি মুভমেন্ট ছিল। আইজি সাহেব, আপনি ওকে মানে অন্তরকে স্যার বলছেন কেন? স্যার, ও তো আমাদের চাকর, ও ডাকাতদের সাথে জড়িত কিনা দেখেন। শাট আপ, একদম চুপ। আর একটা কথা বললে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। আপনি জানেন আপনি কার নামে অভিযোগ করেছেন? পেছন থেকে একজন এক্সিকিউটিভ দ্রুত এগিয়ে এসে অন্তরের ছেঁড়া শার্টের ওপর একটা দামি ইতালিয়ান ব্লেজার পরিয়ে দিল। আরেকজন হাতে পানির বোতল এগিয়ে দিল। অন্তর ব্লেজারটা ঠিক করতে করতে তার সেই চিরচেনা শান্ত ভঙ্গিতে ফিরে এলো। সুলতান, তোর পাওনা টাকা নিয়ে খুব চিন্তিত ছিল, তাই না? স্যার, মাফ করে দেন স্যার। পিএ চেকবুক। পিয়ে দৌড়ে এসে অন্তরের হাতে চেক বই আর কলম দিল। অন্তর খসখস করে সই করলো, তারপর পাতাটা ছিঁড়ে সুলতানের মুখের উপর ছড়ে মারল। সাইদ তোর কাছে 2 কোটি টাকা পায়, তাই তো? এখানে 5 কোটি টাকার চেক আছে। 2 কোটি তোর ঋণের আর বাকি 3 কোটি তোর চিকিৎসার জন্য। কারণ আমার লোকেরা থানায় নিয়ে তোকে এমন মার মারবে যে সারা জীবন হুলচেয়ারে কাটাতে হবে। স্যার দোয়া করেন স্যার। নিয়ে যা আবর্জনাগুলোকে, গেট আউট। পুলিশ সুলতান আর সাইদকে টেনে নিয়ে গেল। সাইদ যাওয়ার সময় একবার অন্তরের দিকে তাকালো। তার চোখে এখন শুধুই অবিশ্বাস আর ভয়। মেহের এখন পুরোপুরি জ্ঞান ফিরে পেয়েছে। সে টলতে টলতে সোফা থেকে উঠে দাঁড়ালো। অন্তর, এসব কি হচ্ছে? পুলিশ তোমাকে স্যালুট দিচ্ছে। হেলিকপ্টার, তুমি আসলে কে? অন্তর ধীরে ধীরে মেহেরের দিকে এগিয়ে গেল। তার হাঁটার মধ্যে আর সেই নতজানো ভঙ্গি নেই। তার চোখে মুখে এখন আভিজাত্যর ছটা। সে মেহেরের চোখের দিকে তাকালো। আমি কে সেই প্রশ্নটা কাল রাত থেকে আপনার মনে ঘুরছে, তাই না ছোট ম্যাডাম? বলো, প্লিজ বলো, তুমি কে? আমার নাম অন্তর চৌধুরী। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। আর চৌধুরী গ্রুপ দেশের 1 নম্বর শিল্প গোষ্ঠী, কিন্তু তুমি এখানে এই অবস্থায়? হ্যাঁ আঙ্কেল, আর আজ দুপুর 12টায় আমি ব্যাংক থেকে আপনার বাড়ির মর্টগেজ পেপার আর ফ্যাক্টরির সব লোন কিনে নিয়েছি। টেকনিক্যালি এই বাড়ির বর্তমান মালিক এখন আমি। তুমি এই বাড়ির মালিক? আর এতদিন আমাদের চাকর হয়েছিলে কেন? আমাদের অপমান করার জন্য? অপমান করতে চাইলে অনেক আগেই করতে পারতাম মেহের। আমি এসেছিলাম একটা পুরনো হিসাব মেলাতে, কিন্তু হিসাব মেলাতে গিয়ে দেখলাম আপনারা নিজেরাই নিজেদের শত্রু। সাইদ ভাইজান আপনাদের শেষ করে দিচ্ছিল। কিন্তু তাই বলে তুমি মিথ্যে অভিনয় করবে? আমার চোখের সামনে চাকর সেজে থাকবে আমাকে দিয়ে? মেহের কথা শেষ করতে পারল না। লজ্জায়, অপমানে আর কৃতজ্ঞতায় তার গলা ধরে এলো। সে বুঝতে পারছে না তার এখন খুশি হওয়া উচিত নাকি রাগ করা উচিত।
অভিনয়টা জরুরি ছিল। সাইদের মুখোশ খোলার জন্য আমাকে আড়ালে থাকতে হতো। আর মেহের, মনে আছে পুকুর গাড়ি আমি বলেছিলাম আমি মালিক, আর তার চেয়ে বেশি কিছু না? মনে আছে। সেদিন আমি বলিনি আমি শুধু এই বাড়ির মালিক হতে চাইনি, আমি চেয়েছিলাম। তোর থামলো। সবার সামনে সে আর কিছু বলল না, কিন্তু তার দৃষ্টি বুঝিয়ে দিল বাকিটা। আফজাল সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন এই তরুণ বিলিয়নিয়ারের দিকে, যে তার সংসারকে ধ্বংসের হাত থেকে বাঁচালো। আইজি সাহেব সিকিউরিটি টাইট করুন। আইজি সাহেব সিকিউরিটি টাইট রাখুন, কাল সকালে আমি প্রেস কনফারেন্স করব। আঙ্কেল আপনি রেস্ট নিন, অনেক দখল গেছে। মেহের তুমি করে যাও। তুমি কোথায় যাচ্ছ? আমি আমি আমার গ্যারেজের গড়ে যাচ্ছি। আজ রাতটা তো আমার ওখানেই থাকার কথা ছিল, তাই না? না, মানে তুমি এখন মালিক। তুমি কেন? মালিক হলো কথা তো দিয়েছিলাম 24 ঘন্টা ওই গড়ি থাকবো। অন্তর চৌধুরীর কথা ভাঙে না। অন্তর মুচকি হেসে গ্যারেজের দিকে হাঁটা দিল। মেহের অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। তার মনে হলো আজ সে এক নতুন মানুষকে দেখল, যাকে সে চেনে আবার চেনেও না। সকাল 8:30। গতরাতে ঝড়ের পর আজ সকালের আকাশটা বড্ড পরিষ্কার। পুলিশ সাইদ ও সুলতানকে নিয়ে যাওয়ার পর সারা রাত বাড়িতে কেউ ঘুমায়নি। সবাই ড্রয়িং রুমে বসেছিল। ভোরের আলো ফুটতেই তালুকদার ভিলার সামনে নামি দামি গাড়ির সারি। অন্তর চৌধুরী এখনও সেই মালিক পোশাক পরা চাকর নয়। তার পরনে ইতালিয়ান ব্লেজার, হাতে রোলেক্স ঘড়ি, কিন্তু তার চোখে মুখে এক গভীর বিষাদ। ড্রয়িং রুমের সোফার অন্তর রাজার ভঙ্গিতে বসে আছে। তার দুই পাশে তার পিএ এবং বডিগার্ডরা দাঁড়িয়ে। আফজাল সাহেব উল্টো দিকের সোফায় মাথা নিচু করে বসে আছেন। মেহের জানালার পাশে দাঁড়িয়ে, তার চোখ ফুলে আছে কান্নায়। রিয়া দরজার কাছে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। বাবা অন্তর, মানে অন্তর সাহেব। আঙ্কেল আমাকে নাম ধরে রাখুন, কাল রাত পর্যন্ত তো তুই করে বলতেন। লজ্জা দিও না বাবা, কাল রাতে তুমি যা করলে, আমাদের জীবন বাঁচালে, এর ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বলুন। তুমি দেশের সেরা ধনী ব্যক্তি, চৌধুরী গ্রুপের মালিক, তোমার 1 মিনিটের দাম লক্ষ টাকা। তুমি কেন এই ভাঙাচোরা সংসারে এসে চাকর হয়েছিলে? আমাদের মতো নগণ্য মানুষকে নিয়ে তোমার কিসের এত ইন্টারেস্ট? অন্তর কফি মগটা টি টেবিলের উপর রাখলো। তার চোয়াল শক্ত হয়ে গেল। সে পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা ছবি বের করে টেবিলের উপর রাখলো। ছবিতে এক জীর্ণশীর্ণ মহিলা একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এই মহিলাকে চিনতে পারছেন আঙ্কেল? আফজাল সাহেব চশমা ঠিক করে ছবিটা দেখলেন। মনে তো পড়ছে না, কি উনি? বলে যাওয়াটাই স্বাভাবিক, বড় লোকদের স্মৃতিশক্তি একটু দুর্বল হয়। ইনি আমার মা আমেনা বেগম। আজ থেকে 20 বছর আগে এই বাড়িতে তিনি কাজ করতেন। তোমার মা এখানে কাজ করতেন? হ্যাঁ মেহের, তখন আমি ছোট ছিলাম। মায়ের আসল ধরে এই বাড়িতে আসতাম। একদিন মা অসুস্থ হয়ে পড়েন, তার চিকিৎসার জন্য 5,000 টাকা দরকার ছিল। মা আপনার বাবার কাছে সেই টাকাটা ধার চেয়েছিলেন, বেতন থেকে কেটে নেওয়ার শর্তে। তারপর? আপনার বাবা টাকা তো দেয়নি, উল্টো মাকে চোর অপবাদে দিয়ে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। মা অপমান সহ্য করতে পারেননি, আর চিকিৎসার অভাবে সেই রাতেই তিনি মারা যান। আমি তখন 5 বছরের শিশু। মায়ের লাশের পাশে বসে শপথ করেছিলাম, এই তালুকদার বাড়ির প্রতিটি ইটের দাম আমি আদায় করব। পুরো ঘর নিস্তব্ধ, পিন পতন নীরবতায় শুধু মেহেরের দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আমি বড় হয়েছি এতিমখানায়, তারপর স্কলারশিপ নিয়ে বিদেশে যাই, বিজনেস দাঁড় করাই। আমার একটাই লক্ষ্য ছিল তালুকদার বাড়ি আমি কিনে নেব এবং আপনাদের রাস্তায় নামাবো, ঠিক যেমন আমার মাকে নামানো হয়েছিল। তাই আমি ছদ্মবেশে এসেছিলাম। দেখতে চেয়েছিলাম আপনারা কতটা নিচে নামতে পারেন। চেয়েছিলাম ভিতর থেকে আপনাদের ধ্বংস করতে। তাহলে করলে না কেন? সব সুযোগ তো তোমার হাতেই ছিল। সাইদ ভাইয়া তো বাড়ি বিক্রি করেই দিয়েছিল। তুমি কেন বাঁচালে আমাদের? কেন প্রতিশোধ নিলে না? কারণ অন্তর উঠে জানালার কাছে গেল। বাইরের বাগানের দিকে তাকিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। কারণ আমি প্রতিশোধ নিতে এসে ভালোবাসার কাছে হেরে গেছি মেহের। আমি ভেবেছিলাম তোমরা সবাই অমানুষ, কিন্তু আমি বলছিলাম তোমার এই অহংকারের আড়ালে যে একটা নরম মন আছে, সেটা আমি ওই পুকুরের ঘাটে ওই বৃষ্টির রাতে দেখেছিলাম, যখন তুমি আমাকে তোমার শালটা দিতে চেয়েছিলে। যখন আমার চর খাওয়ার পর তোমার চোখে পানি দেখেছিলাম, তখন আমার মায়ের চেহারাটা মনে পড়ে গিয়েছিল। বস, ইমোশনাল হয়ে যাচ্ছ কিন্তু। রিয়া, তুই জানতি সব? সরি বোন, পেটে তাই করতেই হয়। অন্তর স্যার আমাকে
হায়ার করেছিলেন তোদের উপরে নজর রাখার জন্য। আমিই ছিলাম ইনসাইডার। তবে বিশ্বাস কর স্যার তোদের ক্ষতি চাননি, উনি শুধু সাইদ ভাইজানকে শায়েস্তা করতেই চেয়েছিলেন। আমি মায়ের অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের এতিম করতে চাইনি। কারণ আমি জানি এতিম হওয়ার যন্ত্রণা কতটা। সাইদ তার পাপের শাস্তি পেয়েছে, সেটাই আমার প্রতিশোধ। অন্তর তার পিএকে ইশারা করলো। পিএ একটা ফাইল আফজাল সাহেবের হাতে তুলে দিল। আঙ্কেল, এখানে বাড়ির দলিল আর ফ্যাক্টরির চাবি আছে। আমি ব্যাংক থেকে সব ক্লিয়ার করে দিয়েছি, সাইদের লোন ও শোধ। আপনাদের আর কোনো দেনা নেই। আপনারা ভালো থাকবেন, আমি আসছি। বাবা, তুমি চলে যাচ্ছ? আমার কাজ শেষ আঙ্কেল। আমার পৃথিবী আর আপনাদের পৃথিবী আলাদা। ওখানে চাকর অন্তরের কোনো জায়গা নেই। অন্তর হনহন করে হেঁটে গাড়ির দিকে এগিয়ে গেল। বাইরে তখন কালো রঙের মার্সিডিজ বেঞ্চ আর ল্যান্ড ক্রুজারের বহন অপেক্ষা করছে। মেহের এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিল। অন্তর যখন গাড়ির দরজায় হাত রাখলো তখন মেহেরের হুঁশ ফিরল। না না, এইভাবে যেতে পারে না। মেহের দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। তার পায়ে জুতো নেই, চুল এলোমেলো। সে দৌড়ে গিয়ে অন্তরের হাত চেপে ধরল। দাঁড়াও, প্লিজ যেও না। হাত ছাড়ুন মেহের, এখন আর আমি আপনার চাকর নই যে হুকুম করবেন। আমি হুকুম করছি না, আমি ভিখারির মতো ভিক্ষা চাইছি। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না অন্তর? আমি তোমাকে অনেক অপমান করেছি, চড় মেরেছি, গায়ে চা ঢেলেছি, ছোট লোক বলেছি। আমাকে শাস্তি দাও, যত বড় শাস্তি দিতে চাও দাও, কিন্তু চলে যেও না। শাস্তি? আপনি তো রাজকুমারী, আপনাকে শাস্তি দেওয়ার সাধ্য কি আমার আছে? আছে, তোমার আছে। তুমি এই বাড়ির মালিক, আমারও মালিক। তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ অন্তর, আমাকে একা ফেলে যেও না, আমি মরে যাব। মেহের কান্নায় ভেঙে পড়ল। সে অন্তরের বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে লাগলো। অন্তরের বডিগার্ডরা এগিয়ে আসতে চাইল। অন্তর হাত তুলে তাদের থামিয়ে দিল। সে ধীরে ধীরে তার হাতটা মেহেরের মাথায় রাখলো। আমার মা বলতেন মেয়েদের চোখের জল খুব দামি, এটা নষ্ট করতে নেই, চোখ মোচো। বুঝবো না, আগে বলো তুমি যাবে না। আমি না গেলে আমার বিজনেস কে দেখবে? পাগল নাকি? তাহলে আমাকেও নিয়ে চলো, তোমার পিএ হিসেবে, তোমার কাজের লোক হিসেবে, যেভাবে হোক নিয়ে চলো। সারা জীবন এই ছোট লোকটার সাথে থাকতে পারবে? আমার বক বক শুনতে পারবে? সকালে উঠে আমার কফি বানিয়ে দিতে পারবে? পারবো, সব পারবো। তাহলে শাস্তি পাওয়ার জন্য রেডি হও। সারা জীবন আমার ভালোবাসা সহ্য করার শাস্তি। মেহের অবাক হয়ে মুখ তুলল। অন্তরের ঠোঁটে সেই ভুবন ভোলানো হাসি। অন্তর পকেট থেকে সেই নীল রঙের ভেলভেটের বক্সটা বের করলো, যার ভেতর সেই হারানো হীরার আংটিটা আছে। এটা তোমারই ছিল, তবে আজ থেকে এটার মালিক আমি, আর আমার মালিক তুমি। ডিল? ডিল, ডিল, 1000 বার ডিল। অন্তর আংটিটা মেহেরের অনামিকায় পরিয়ে দিল। মেহের লজ্জায় লাল হয়ে অন্তরের বুকে মুখ লুকালো। ড্রয়িং রুমের জানালা থেকে আফজাল সাহেব আর রিয়া দৃশ্যটা দেখে হাসলেন। তারা বাসা থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। তবে আজকে বৃষ্টিতে কোনো ঝড় নেই, আছে এক স্নিগ্ধতা, যেন প্রকৃতিও তাদের মিলনকে আশীর্বাদ করছে। অন্তর বডিগার্ডদের হাত থেকে ছাতাটা নিয়ে নিজেই ধরল। এসো, ভিজে যাবে। ভিজতে চাই, মনে আছে তুমি বলেছিলে পুড়তে চাই, আমি চাই না। আজ আমি ভিজতে চাই। তখন আমি চাকর ছিলাম, তাই বারণ করেছিলাম। এখন আমি স্বামী হতে যাচ্ছি, তাই অধিকার আছে থামানোর। গাড়িতে ওঠো। বাপরে, এখনই এত দাপট? অন্তর মেহেরকে গাড়ির দরজা খুলে বসিয়ে দিল। আফজাল সাহেব বারান্দা থেকে হাত নেড়ে বিদায় জানালেন। রিয়া চেঁচিয়ে বলল, বস, মিষ্টি কিন্তু ডাবল লাগবে। ট্রিপল পাবি, চিন্তা করিস না। গাড়ির কনভয় বৃষ্টির মধ্য দিয়ে নতুন গন্তব্য রওনা দিল। গাড়ির ভেতরে এসি চলছে। মেহের অন্তরের কাঁধে মাথা রেখে বসে আছে। তার মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। একটা কথা বলবো? বলো। তুমি কিন্তু আমাকে এখনো প্রপোজ করনি। আংটি পরিয়েছো, কিন্তু আই লাভ ইউ বলনি। আমি কাজে বিশ্বাসী, কথায় না। হবে না, বলতে হবে, ফিল্মি স্টাইলে বলতে হবে। আচ্ছা ড্রাইভার, গাড়ি ঘোরাও। কোথায় স্যার? এয়ারপোর্ট? না, সোজা কাজী অফিস, ধানমন্ডি। কাজী অফিস? এভাবে, এই ভেজা কাপড়ে?
দেরি করলে যদি তোমার মুড সুইং হয়ে যায়, ভরসা নেই বাবা। আগে সিগনেচার, তারপর রোমান্স। তুমি একটা পাগল। তোমার জন্যই তো হলাম। অন্তর মেহেরকে জড়িয়ে ধরল। মেহের অন্তরের বুকে মিশে গেল। শোনো, একটা শর্ত আছে কিন্তু। বিয়ে হওয়ার আগে শর্ত? কি শর্ত? তুমি বিলিনিয়ার হতে পারো, কিন্তু আমার কাছে তুমি সেই অন্তরই হয়ে থাকবে। তবে তবে কি? আমাদের বেডরুমে ঢোকার সময় কিন্তু আর নক করবে না, ঠিক আছে? ওরা তো প্রথম দিনই বলেছিলাম দরজা খোলা থাকলে আমি পারমিশন নিই না। বজ্জাত। তোমারই তো বড়। দুজনেই শব্দ করে হেসে উঠল। বাইরের বৃষ্টি তখন আরো জোরে নামল। গাড়িটা শহরের কোলাহল পেরিয়ে এক নতুন জীবনের দিকে ছুটে চলল, যেখানে কোনো ছদ্মবেশ নেই, আছে শুধুই ভালোবাসা। অন্তর, হুম? একটা সত্যি কথা বলবে? লুকানোর তো আর কিছু নেই, বলো। তুমি কি সত্যি আমাকে মাফ করেছো, নাকি এটা শুধুই দয়া, সেই এতিম মেয়েটার প্রতি দয়া যার বাবা দেউলিয়া আর ভাই অপরাধী? দয়া? দয়া করার অধিকার ঈশ্বরের, মেহের মানুষের না। আমি তোমাকে দয়া করিনি। তাহলে যে মেয়েটা তোমাকে কুকুর বিড়ালের চেয়েও অধম ভাবতো, সে তোমার গায়ে হাত তুলেছে, তাকে ভালোবাসা যায়? এটা কি সম্ভব? যায়, কারণ আমি তোমার ভেতরটা দেখেছি। ওই রাগী অহংকারী খোলসটার নিচে একটা বৃদ্ধ বাচ্চা মেয়ে লুকিয়েছিল, যে শুধু ভালোবাসার কাঙ্কাল। আমি সেই বাচ্চা মেয়েটার প্রেমে পড়েছি, ওই অহংকারী মেহেরের নাম। কিন্তু আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোমার দিকে তাকালে আমার নিজেকে অপরাধী মনে হয়। এই অপরাধ নিয়ে আমি তোমার পাশে শুভ কি করে, তোমার চোখের দিকে তাকাবো কি করে? তাকাবে, কারণ এই অপরাধবোধটাই তোমার শুদ্ধি। যেদিন তুমি কেঁদেছিলে সেদিনই তোমার সব পাপ ধুয়ে গেছে। আর শোনো, বলো। ভালোবাসায় কোনো হিসাব নিকাশ থাকে না। কে কতটুকু আঘাত দিল আর কে কতটুকু সহ্য করলো, ওই খাতাটা আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি। এখন শুধু নতুন খাতা, সেখানে শুধুই তুমি আর আমি। আমি কি তোমার যোগ্য অন্তর? তুমি আকাশ আর আমি মাটির ধুলো। আকাশ আর মাটির মিলন তো দিগন্তী হয় পাগলি। তুমি ছাড়া আমার এই সাম্রাজ্য, এই টাকা পয়সা সব মূল্যহীন। তুমি ছিলে বলেই আমি জেদ ধরেছিলাম, তুমি ছিলে বলেই আমি ফিরে এসেছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। দিয়েছো, খুব দিয়েছো। এখনো ব্যথা করে? করে, কিন্তু এই ব্যথাটা এখন আর জ্বালা দেয় না, শান্তি দেয়। কারণ আমি জানি এই ব্যথার মলমটাও তোমার কাছে আছে। সারা জীবন আমি সেই মলম হয়ে থাকবো, কথা দিলাম। শুধু মলম না, তোমাকে আমার শক্তি হতে হবে। পারবে? পারবো, তোমার ছায়া হয়ে থাকবো। কিন্তু একটা ভয় হয়। কিসের ভয়? যদি কোনোদিন তোমার মনে পড়ে যায়, যদি কোনোদিন ঝগড়ার সময় তুমি বলে ওঠো, ভুলে যেও না তুমি আমার দয়ে বেঁচে আছো, তখন আমি মরে যাব। অন্তর। অন্তর মেহেরের মুখটা দুহাতে তুলে ধরে বলে, আমার চোখের দিকে তাকাও। তাকিয়েছি। কি দেখতে পাচ্ছ? সমুদ্র। ওই সমুদ্রে তোমার অতীত ডুবে গেছে। আমি অন্তর চৌধুরী কথা দিচ্ছি, আজকের পর, এই মুহূর্তের পর তোমার অতীত নিয়ে আমি আর কোনোদিনও একটা শব্দ উচ্চারণ করব না। আমাদের শুরুটা হবে এখান থেকেই, ঠিক এই বৃষ্টির মুহূর্ত দেখে। তুমি মানুষ নও অন্তর, তুমি ফেরেশতা। ফেরেশতা হতে চাই না, প্রেমিক হতে চাই। যে প্রেমিকের বুকে মাথা রেখে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে, যেখানে কোনো মুখোশ থাকবে না, কোনো ছদ্মবেশ থাকবে না। আমি তোমাকে ভালোবাসি। জানি। শুধু জানলে হবে না, অনুভব করতে হবে। অনুভব করছি তো। এই যে তোমার হৃদস্পন্দন বেড়ে গেছে, তোমার হাত কাঁপছে, সব অনুভব করছি। আমাকে শক্ত করে ধরো, যেন কোনো ঝড় তোমাকে আমার থেকে আলাদা করতে না পারে। ঝড় এলে আমরা দুজন মিলে ভিজবো, কিন্তু কেউ কারো হাত ছাড়বো না। তোমার মা, উনি কি আমাকে মেনে নেবেন? আমি যে তার ছেলের সাথে এত খারাপ ব্যবহার করেছি। মা দেখছেন, তিনি হয়তো আকাশ থেকে হাসছেন, কারণ তিনি চেয়েছিলেন তার ছেলে সুখী হোক, আর তার ছেলে তার সুখ খুঁজে পেয়েছে এই জেদি মেয়েটার মাঝে। এই সেই সুখের অমর্যাদা হতে দেব না। চলো, কাজে অফিস এসে গেছে। অন্তর। বলো। থ্যাংক ইউ। কিসের জন্য? আমাকে ধ্বংস না করে আমাকে নতুন জীবন দেওয়ার জন্য, আমাকে মেহের তালুকদার থেকে মেহের চৌধুরী করার জন্য। নামটা মন্দ না, মেহের চৌধুরী, বেশ মানিয়েছে। গাড়ির দরজা খুলে অন্তর হাত বাড়িয়ে দিল। মেহের সেই হাত ধরল যেন কোনো জাদুকর তার রাজকন্যাকে নতুন এক পৃথিবীতে নিয়ে যাচ্ছে।